আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2025 যাদের পরীক্ষা চলমান আছে, তোমাদের বায়োলজি পরীক্ষার সামনে, এজন্য তোমাদের বায়োলজি পরীক্ষার জন্য একটা এমসিকিউ প্র্যাকটিস ক্লাস নিয়ে আসলাম। ঠিক আছে, তো আমি এটা বোর্ডে করাতে পারতেছি না, যার কারণে আমি আমার ডিভাইসে করাইতেছি। হ্যাঁ, তো ডিভাইসের স্ক্রিনে করাইতেছি, যার কারণে হুট করে ডিভাইসের উপরে শাটার যদি নেমে যায় তো একটু সমস্যা হতে পারে, সেটুকু তোমাদেরকে একটু মানিয়ে নিতে হবে। হ্যাঁ, তো চলো আমরা বায়োলজির এমসিকিউ প্র্যাকটিস ক্লাসটা শুরু করে দিই। এখানে আমি প্রত্যেকটা অধ্যায় থেকেই এমসিকিউ একটা করে না, কয়েকটা করে রাখছি, যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলোই রাখছি। তো আমি আশা করি এমসিকিউগুলো তোমাদের পরীক্ষার জন্য হেল্প হবে। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় থেকেই এমসিকিউ রাখছি, প্রায় 100টার মতো এমসিকিউ আছে। তো দেখো, প্রথম যে এমসিকিউটা, এটা প্রথম অধ্যায় থেকে সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ দেওয়া আছে, উলট পালট করে না, সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। হ্যাঁ, তো প্রথম যেই এমসিকিউটা, এটা দেখো, জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের যে সকল ভৌত এবং ফলিত শাখা আছে, সেই শাখা থেকে প্রশ্নটা করছে। ঠিক আছে, তো জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোথায় আলোচনা করা হয় বলো? অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ফিজিওলজিতে আলোচনা করা হয়। হ্যাঁ, তো এটার উত্তর হবে ফিজিওলজি, খ নাম্বার। ওকে, এরপর দেখো 2 নম্বরে চলে যাই। কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত? মাইসেলিয়াম অর্থ কি? সুতার মতো যে সকল তন্তু, সুতার মতো অংশ দিয়ে যাদের দেহ গঠিত, সেটা হচ্ছে মাইসেলিয়াম। হ্যাঁ, তো কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত? এখানে উত্তর হবে প্যারামেসিয়াম। প্যারামেসিয়ামের দেহ কি? মাইসেলিয়াম দিয়ে গঠিত, অর্থাৎ সুতার মতো অংশ দিয়ে গঠিত। হ্যাঁ, তো এরপর দেখো 3 নম্বরে, যেটা কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম চাইছে। আমি কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম আমার এই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওতে বইয়ের সব বৈজ্ঞানিক নামগুলো দেখাই দিছি, সেখান থেকে দেখে নিছো আশা করি। তো কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম হবে বুফো মেলানোস্টিকটাস। দুঃখিত ডিস্টার্ব দেওয়ার জন্য। তো এটার বৈজ্ঞানিক নাম হবে বুফো মেলানোস্টিকটাস। ওকে, এবার দেখো তার পরেরটা যাই। এখানে দেখো দিচ্ছে একটা চিত্র দিয়ে দিছে, একটা উদ্দীপকের একটা চিত্র দিয়ে দিছে। তো এখানে দিয়ে দিছে দেখো, কোষ বিভাজনের মাধ্যমে এই এর ক্ষেত্রে এ কি? দেখো, একটা প্রাণী দিয়ে দিছে, একটা প্রাণী দিয়ে দিছে। এটা কি বলো তো? এটা হচ্ছে অ্যামিবা। ঠিক আছে, তো অ্যামিবা ক্ষেত্রে কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে। হ্যাঁ, এদের কি কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে? হ্যাঁ, এদের কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে। এদের দেহের মধ্যে যে একটা কোষ থাকে, সেইটা বিভাজনের মাধ্যমেই প্রজনন ঘটে। এটা ঠিক আছে। তো ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ থাকে। হ্যাঁ, এদের ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ থাকে, এটা আমরা জানি। আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। হ্যাঁ, এদের কোষের মধ্যে কোনো প্রকার ক্লোরোপ্লাস্ট নাই, এদের কোষের মধ্যে প্লাস্টিড নাই, যার কারণে এরা কি? পরভোজী। তাহলে এখানে কোনটা হবে উত্তর? এখানে ঘ নাম্বার উত্তর হবে, 3টেই। ওকে, তো এরপরের স্লাইডে আমরা চলে যাই। এই আগের উদ্দীপকের চিত্রটাই দিছে, প্রশ্নটা চেঞ্জ হয়েছে। দেখো, চিত্র এ এবং বি উভয়ের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ চিত্র এ যে অ্যামিবা, চিত্র এ হচ্ছে যে অ্যামিবা, আর একটা কি দিছে? ব্যাঙের সাথে আমরা যেটাকে বলি পরজীবী একটা। তো এইটার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে কি? নিউক্লিয়াস সুগঠিত। এদের কি নিউক্লিয়াস সুগঠিত? হ্যাঁ, এদের নিউক্লিয়াস সুগঠিত। তাহলে প্রথমটা ঠিক আছে। এরপর দেওয়া দিচ্ছে কি? হ্যাপ্লয়েড স্পর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। এদের কি হ্যাপ্লয়েড স্পর দিয়ে বংশবৃদ্ধি ঘটে? না, এদের হ্যাপ্লয়েড স্পর দিয়ে বংশবৃদ্ধি ঘটে না। এটা তো একটা হচ্ছে পরজীবী, আরেকটা হচ্ছে এককোষী। এদের হ্যাপ্লয়েড স্পর দিয়ে বংশবৃদ্ধি ঘটবে না, এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এইটা ঠিক আছে। তাহলে উত্তর হবে কি? 1 এবং 3, খ নাম্বার। ওকে, এরপর আমরা পরেরটায় চলে যাই। দেখো, এখানে শ্রেণীবিন্যাসের ধাপের ক্ষেত্রে কোনটি সঠিক? আমি প্রথম অধ্যায়ের একটা এমসিকিউ প্র্যাকটিস ক্লাস অনেক আগে দিয়েছিলাম, তোমরা যদি ওটা কেউ দেখে থাকো, ওখানেও দেখবা আমি এই জিনিসটা বুঝাই দিছি, যে শ্রেণী বিন্যাস ক্ষেত্রে যেই একটার পর একটা ধাপগুলো আসে, সেই ধাপগুলো যখন সাজানো থাকবে, কি থাকবে? ধাপ যখন সাজানো থাকবে,
ধাপগুলো যখন কি থাকবে, সাজানো থাকবে, সেইটাই হবে সঠিক শ্রেণীবিন্যাসের ধাপ। অর্থাৎ ফ্লোটা যখন ঠিক থাকবে। প্রথমে আমাদের তোমাদের ওই যে শ্রেণীবিন্যাসের প্রথম ধাপটা কী ছিল? জগৎ, তা এরপর পর্ব, এরপর শ্রেণী, এরপর বর্গ, এরপর গোত্র, এরপর গণ, এরপর প্রজাতি। এই ফ্লোটা যখন ঠিক থাকবে, এই ফ্লোটা যখন মেনটেন করে চলবে, তখন সেই শ্রেণীবিন্যাসটা হবে সঠিক শ্রেণীবিন্যাস। ঠিক আছে? তো এইখানে দেখো কোনটা আমাদের ফ্লোটা মেনটেন করে চলছে। এই দেখো আমাদের গ নাম্বারে যেটা দেওয়া আছে, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র। এই দেখো এটা ফ্লোটা ঠিক আছে। প্রথমে আসছে পর্ব, এরপর আসে শ্রেণী, এরপর আসে বর্গ, এরপর আসে গোত্র। তো এই ফ্লোটা ঠিক আছে, এই ফ্লোটা ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে এইটা। ওকে, আচ্ছা, এরপরটায় যাই। দেখো কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে? কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে? ফ্লাজেলা কি? ফ্লাজেলা কি? কোষ বিভাজনের সময় যে সকল রশ্মি নির্গত করে। ঠিক আছে? কোষ বিভাজনের সময় যখন রশ্মি নির্গত হয় ওগুলোকে ফ্লাজেলা বলে। ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে কোনটা? বলো। ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, এই যে এটা। ঠিক আছে? আচ্ছা, এখন এত বিস্তারিত পড়ানোর সময় নেই, কারণ তোমাদের পরীক্ষার সামনে। এই জন্যে একটু বিস্তারিত বলার চেষ্টা করতেছি, একটু বিশ্লেষণ করা। তবে আমি তাড়াতাড়ি টেনে দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু তোমাদের সময় কম। তাড়াতাড়ি এখন পড়াটা কভার করতে হবে, তাই না? তো বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন আবরণী টিস্যু উপস্থিত থাকে? বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন আবরণী টিস্যু উপস্থিত থাকে বলো? কিউবয়েডাল আবরণী টিস্যু। এটা আশা করি তোমরা এতদিনে পড়ে ফেলছো, কিউবয়েডাল আবরণী টিস্যু। এরপর দেখো স্কোয়ামাস ফাইবারের অন্তর্গত স্ক্লেরেনকাইমা ফাইবারের অন্তর্গত কোনটা? স্ক্লেরেনকাইমা ফাইবার। স্ক্লেরেনকাইমা ফাইবার, এই দেখো সারফেস ফাইবার, দুঃখিত, সারফেস ফাইবার এবং কাষ্ঠতন্তু। সারফেস ফাইবার আর কাষ্ঠতন্তু 2 এবং 3 কোনটাতে আছে? এই যে গ নাম্বারে আছে, এই যে গ নাম্বার। তো গ নাম্বার হবে সঠিক উত্তর। স্ক্লেরেনকাইমা ফাইবারের অন্তর্গত হচ্ছে সারফেস ফাইবার এবং কাষ্ঠতন্তু। সারফেস ফাইবার এবং কাষ্ঠতন্তু। ঠিক আছে? সারফেস ফাইবার এবং কাষ্ঠতন্তু। না না না, পাটের আঁশও তো এটার মধ্যে পড়ে। পাটের আঁশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাটের আঁশও তো এটার মধ্যে আছে। পাটের আঁশও এটার মধ্যে আছে। সারফেস ফাইবার, কাষ্ঠতন্তু, পাটের আঁশ, তিনটাই হবে। এই যে ঘ নাম্বার হবে সঠিক উত্তর। ওকে, এবার আমরা পরেরটা চলে যাই। দেখো একটা পাতার চিত্র দেওয়া আছে, একটা পাতার চিত্র দেওয়া আছে। এটা কি বলতো? পাতার চিত্র যে দেওয়া আছে, এইটা কোষগুলা কি? কোলেনকাইমা না? এটা কোলেনকাইমা তৈরি করেনি? কোলেনকাইমা। ঠিক আছে? আচ্ছা দেখো, চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও। জেড অংশে বিদ্যমান টিস্যুর বৈশিষ্ট্য। জেড অংশের মধ্যে বিদ্যমান মানে পাতার যেই বোটাটা আছে, এইটার মধ্যে বিদ্যমান যে টিস্যু, এই টিস্যুর বৈশিষ্ট্য কোনগুলা? এই প্রথমে দেখো দিচ্ছে কোষপ্রাচীর অসমভাবে পুরু। হ্যাঁ, 1 নাম্বার ঠিক আছে, কোষপ্রাচীর পুরু হয়, এটা আমরা জানি। এরপর দেখো আন্তঃকোষীয় ফাঁক অনুপস্থিত। না, আন্তঃকোষীয় ফাঁক উপস্থিত, যেহেতু এটা পাতা। যে উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু এই আন্তঃকোষীয় ফাঁক উপস্থিত থাকে, অনুপস্থিত নয়, তার মানে এটা সঠিক নাই। কোষপ্রাচীর সেলুলোজ এবং পেকটিন নির্মিত। হ্যাঁ, কোষপ্রাচীর সেলুলোজ এবং পেকটিন নির্মিত হয়, এটা আমরা জানি। তাহলে সঠিক উত্তর হবে 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? এই যে খ নাম্বার। তাহলে সঠিক উত্তর হবে খ নাম্বার। ওকে, এরপর দেখো যেটা দেওয়া আছে, অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন কোনটাতে থাকে? কোষ কঙ্কালের মধ্যে থাকে। এই যে কোষ কঙ্কাল। তাহলে অ্যাক্টিন এবং মায়োসিন অঙ্গাণু কোনটাতে থাকে? কোষ কঙ্কালের মধ্যে থাকে। এরপর দেখো রক্তরসের মধ্যে শতকরা কত ভাগ পানি থাকে? রক্তরসের মধ্যে শতকরা কত ভাগ পানি থাকে বলো? রক্তরসের মধ্যে শতকরা 90 থেকে 92 ভাগ। যেহেতু এখানে 90 থেকে আমাদের বইয়ে সম্ভবত দেওয়া আছে 90 থেকে 91, তো এখানে 91 থেকে 92 যেটা কাছাকাছি দেওয়া আছে, এইটাই আমরা টিক চিহ্ন দেবো। ঠিক আছে? কাছাকাছি যেটা থাকবে সেটাই আমরা টিক চিহ্ন দিতে পারবো। আর এইগুলা হবে না, হবে না। 91 থেকে 92, এটা 1। ঠিক আছে? 9-এর পর কিন্তু এটা 1, এটা বুঝে নিবা। এরপর দেখো কি দিছে, একটা চিত্র, উদ্দীপকের একটা চিত্র দিয়ে দিছে।
বলছে যে বিচিত্র, এই যে এইটা হচ্ছে বিচিত্র। বিচিত্রটার ক্ষেত্রে কী হয়েছে, বিচিত্রটা কি বলছে, আচ্ছা দেখো, চিত্র বির মধ্যে জীবাণু ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে, হ্যাঁ লাইসোজোম তো জীবাণু ধ্বংস করে, ঠিক আছে। এবার কি দিছে, এবার দিছে হরমোন উৎপন্ন করে, না হরমোন উৎপন্ন করে না ভাইয়া, এটা হরমোন উৎপন্ন করে না। এরপর কি দিছে কখনো কখনো কোষকে মেরে ফেলে, হ্যাঁ কোষকে মেরে ফেলতে পারে, যেহেতু এটা জীবাণু ধ্বংস করে। এর ভিতরে ক্ষতিকারক, মানে কোষের জন্য ক্ষতিকারক কিছু এনজাইম আছে, যেগুলো যদি এটার ভিতর থেকে বেরিয়ে আসে, অর্থাৎ এই অঙ্গাণুটার ভিতর থেকে যদি ওই রাসায়নিক পদার্থগুলো বেরিয়ে আসে, তাহলে কোষটা মারা যেতে পারে। তাহলে 1 এবং 3 হবে সঠিক উত্তর। 1 আর 3 কোথায় আছে, এই যে খ নাম্বার হবে সঠিক উত্তর, ঠিক আছে। এরপরেরটায় চলে যাই, চলো। নিউক্লিয়াসে অনুপস্থিত কোনটি, নিউক্লিয়াস অনুপস্থিত কোনটিতে, অর্থাৎ কোনটার মধ্যে নিউক্লিয়াস নাই। দেখো কোনটার মধ্যে নিউক্লিয়াস নাই, কোনটার মধ্যে দেখো নিউক্লিয়াস কোনটার মধ্যে নাই বলো দেখি। সিপ কোষের মধ্যে নিউক্লিয়াস নাই, সিপ কোষ। আর সঙ্গী কোষের নিউক্লিয়াস কি বড় হয়, সাথে যেই কোষটা সিপ কোষ, ওটার মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না, মনে আছে। আর তোমাদেরকে তো 25 পেজকে তো পড়াইতেই পারি নাই, আমার চ্যানেলে ক্লাস দেওয়া আছে, দেখতে পারো। সেখানে আমি বলে দিয়েছিলাম, কিন্তু বুঝাই দিয়েছিলাম যে সিপ কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, ওকে। এরপরেরটাই যাই, দেখো লেখাগুলো উপরের লাল লেখাটা একটু ঝাপসা হয়ে গেছে, ব্যাপার না, এইটাও একটু ঝাপসা হয়ে গেছে, আসলে সমস্যা নেই, আমি বলে দিতেছি, তোমরা একটু দেখো, হ্যাঁ। দেখো এটা উদ্দীপক দিয়েছে, স্বপ্নীল জীববিজ্ঞানের অনলাইন ক্লাসে একটি ভিডিও ক্লিপে 2টি কোষ অঙ্গাণু দেখি। প্রথমটি রঞ্জক ধারণ করে এবং দ্বিতীয়টি বংশগতির উপাদান ধারণ করে। বংশগতির উপাদান ধারণ করে কে বলো, বংশগতির উপাদান কে ধারণ করে, নিউক্লিয়াস। আর রঞ্জক ধারণ করে কে, রঞ্জক কে ধারণ করে বলো, রঞ্জক কে ধারণ করে বলো। আচ্ছা দেখো, রঞ্জক কে ধারণ করে, প্লাস্টিড। আমি মাঝে মাঝে একটু থেমে যাইতেছি, কারণ এই যে ডিভাইসের অনেক ধরনের সমস্যা, ঠিক আছে, এই জন্য মাঝে মাঝে আমি একটু থেমে যাইতেছি। প্লাস্টিড দেখো, এটা হচ্ছে কিন্তু প্লাস্টিড, এই যে রঞ্জককে ধারণ করে, প্লাস্টিড ধারণ করে, তাই না। তো প্লাস্টিড কি খাদ্য প্রস্তুত করে, হ্যাঁ এটা ঠিক আছে। এরপর কি পরাগায়নে সহযোগিতা করে, হ্যাঁ এটা তো দেহকে বর্ণময় করে পরাগায়নে সহযোগিতা করে। কোনটা, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কী করে, পরাগায়নে সহযোগিতা করে। এরপর আলোক শক্তিকে আবদ্ধ করে, হ্যাঁ এটাও ঠিক আছে। তার মানে উত্তর হবে এই যে ঘ নম্বর হবে সঠিক উত্তর, ওকে। পরেরটা চলে যাই, দেখো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কোনটা বলো তো, যেইটা রঙিন রং উৎপন্ন করে, উদ্ভিদের দেহের মধ্যে দেহকে রঙিন করে, সবুজ রং ব্যতীত অন্য সকল রং সৃষ্টিকারী যেই প্লাস্টিড, ওটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। তো এটা গাজরের মূলের মধ্যে পাওয়া যায়, হ্যাঁ গাজরের মূলের মধ্যে তো এটা পাওয়া যায়। তারপর কি করে, তারপর কী করে, খাদ্য তৈরি করে, না এটা তো খাদ্য তৈরি করে না, খাদ্য তৈরি করে সবুজ রঙের যেটা, ওটা কি ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট খাদ্য তৈরি করে না, এ উদ্ভিদের দেহকে বর্ণময় করে, পরাগায়নে সহযোগিতা করে। এই যে পরাগায়নে সাহায্য করে, নিচে আবার দিয়ে দিচ্ছি দেখো, এটা পরাগায়নে সহযোগিতা করে। গাজরের মূল কি লাল রঙের, এটা তো সবুজ রঙের না, গাজরের মূল, গাজর কি সবুজ না লাল, লাল রঙের। তাহলে লাল রঙকে সৃষ্টি করে, ক্রোমোপ্লাস্ট সৃষ্টি করে। তাহলে 1 নম্বর ঠিক আছে, আর 3 নম্বর ঠিক আছে। তাহলে 1 আর 3 কোথায় আছে দেখো, 1 আর 3 আছে খ নম্বরের মধ্যে, তাহলে খ হবে সঠিক উত্তর, ঠিক আছে। এরপর দেখো 2টা অঙ্গাণু দেওয়া আছে, এইটা হচ্ছে, দুঃখিত, এইটা হচ্ছে প্লাস্টিড আর এইটা কি মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া, এই দুটো দিয়ে প্রশ্ন করে দিয়েছে। দেখো পি এবং কিউ, পি কি প্লাস্টিড, দুঃখিত মাইটোকন্ড্রিয়া, আর কিউ কি প্লাস্টিড। উভয়ের রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, হ্যাঁ উভয়ের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, সেটা আমরা যখন বিস্তারিত পড়ব তখন দেখতে পারবো, সিকিউর মধ্যে একটু আলোচনা করে দেবো ইনশাল্লাহ। তো সেখানে তোমরা দেখতে পাবো কি উভয়ের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, অর্থাৎ দুইটার মধ্যেই ইলেকট্রনের হয়, ফ্লো হয়। উভয়ের ফ্লো হয় বলতে ইলেকট্রন ব্যবহার হয়। উভয়ের কার্যক্রম পরস্পরের বিপরীত, হ্যাঁ এটাও ঠিক আছে। এইটা তোমার হচ্ছে প্লাস্টিড কী করে, প্লাস্টিড শক্তি তৈরি করে, আর মাইটোকন্ড্রিয়া সেই শক্তি ব্যবহার করে এটিপি উৎপন্ন করে, ফলে পুরা জীবদেহ পরিচালিত হয়। সকল জীবকোষে পাওয়া যায় না, এটা সকল জীবকোষে পাওয়া যায় না।
প্লাস্টিড অনেক জীব কোষে নাই, আমাদের দেহের মধ্যে প্লাস্টিড নেই, যার কারণে আমরা খাদ্য তৈরি করতে পারি না, তার মানে ঘ নাম্বারটা হবে না, উপরের 1 আর 2 হবে। তাহলে এখানে আমাদের এই যে নিচের কোনটি সঠিক ক খ যেমন দেওয়া থাকে ওইটা দেওয়া নাই, তো প্রবলেম নাই, ওটা যখন দেওয়া থাকবে আমরা ওখানে 1 আর 2 এই দুইটা দেখাই দেবো, এই দুইটা হবে সঠিক উত্তর। ওকে, তো এটা হবে সঠিক উত্তর। এরপর দেখো কিউ অঙ্গাণুতে, কিউ কোনটা, কিউ হচ্ছে এই যে এটা প্লাস্টিড, ঠিক আছে। প্লাস্টিডের মধ্যে ক্র্যাবস চক্র বিক্রিয়াগুলো ঘটে না, কখনোই না। তারপর প্রোটিন সংশ্লেষিত হয় না। এরপর কি থাইলাকয়েড বিদ্যমান, হ্যাঁ থাইলাকয়েড আছে এই কোনটার মধ্যে, প্লাস্টিডের মধ্যে থাইলাকয়েড থাকে। প্রোটিন ট্রাফিকিং হয় না এখানে। ওকে, তাহলে এটার সঠিক উত্তর হবে গ, আর এটার সঠিক উত্তর হবে 1 এবং 2। ওকে, পরেরটার মধ্যে যাই, দেখো কি লিখছে, মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এগুলা তোমাদের এতদিনে একদম মুখস্থ থাকা কথা, এতদিনে একদম কি থাকা কথা, মুখস্থ থাকা কথা, কারণ এগুলো তোমাদের একদম সুন্দর করে এতদিনে পড়া থাকা কথা। যেহেতু আমি পড়াই নাই, কি বলবো, যদি পড়াইতাম তাহলে প্রত্যেকটাই বলতে পারতাম যে এগুলো তোমাদের পড়াইছি, সময় পাইনি তোমাদেরকে পড়ানোর, তো সামনের ব্যাচ থেকে ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করব। আচ্ছা দেখো, মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, কোনটার মধ্যে বলো, মেটাফেজের মধ্যে। মেটাফেজের মধ্যে কি হয়, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তোমরা বইটা বের করে দেখতে পারো, বইটা বের করে তোমরা দেখে নিতে পারো। ওকে, এরপরে দেখো যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম নিচের কোনটি, যে বর্ণ বিশিষ্ট, আমাদের ক্রোমোজোমগুলো 4টা আকৃতি বিশিষ্ট হয়, ভি, এল, জে, আরেকটা কি আই। তো ভিটা কি, মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে এখানে কি জের কথা বলছে, যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম নিচের কোনটি, যে বিশিষ্ট আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম কোনটা হবে বলো তাহলে, অ্যাক্রোসেন্ট্রিক। এই যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক আর কি অ্যাক্রোসেন্ট্রিক, তাহলে এই যে ঘ হবে সঠিক উত্তর। ওকে, এরপর দেখো নিচের কোনটিতে মিওসিস ঘটে। মিওসিস কখন ঘটে বলো তো, যখন উদ্ভিদ অথবা প্রাণী যখন কি করে, তোমার বংশ বিস্তার করার জন্য যখন বিপরীত তোমার লিঙ্গের প্রাণীর সাথে বা উদ্ভিদের সাথে মিলিত হয়, উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, পরাগধানী তোমার হচ্ছে মিলিত হয়, আর প্রাণীর ক্ষেত্রে কী হয়, দুইটা বিপরীত লিঙ্গের প্রাণী মিলিত হয়। ঠিক আছে, তো এখানে যেহেতু বলছে মিওসিস কোনটাতে ঘটে, আমরা উদ্ভিদের ক্ষেত্রে কী চিন্তা করব, যে পুংস্তবক এবং স্ত্রী স্তবক, পুংস্তবক এবং স্ত্রী স্তবক যেটার মধ্যে মিলিত হয় ওইটা হচ্ছে তোমার উদ্ভিদের প্রজনন। আচ্ছা, উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে যেহেতু মিওসিস প্রয়োজন হয়, মিওসিস ঘটে, তাহলে উদ্ভিদের পরাগধানীর মধ্যে এইটা ঘটবে। কি ঘটবে, মিওসিস ঘটবে। মিওসিস হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। তাহলে উদ্ভিদের পরাগধানীতে হ্রাসমূলক কোষ বিভাজন ঘটে, দুইটা একটা পুংস্তবক এবং স্ত্রী স্তবক মিলিত হয়ে এদের প্রজনন সম্পন্ন করবে। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হবে উদ্ভিদের পরাগধানী। মূলের অগ্রভাগ হবে না, বর্ধনশীল পাতা হবে না, ভ্রূণমুকুল হবে না। এগুলো কেন হবে না, কারণ এগুলো এদের দেহ, এগুলো এদের দেহের মধ্যে, কাণ্ড, পাতা, ডাল, এগুলোর মধ্যে তো মিওসিস হয় না, তাই না। এরপর দেখো পরবর্তীতে যাই, মাইটোসিস কোন ধাপে স্পিন্ডল তন্তু সৃষ্টি করে। মাইটোসিস লিখছে যে কি, মাইটোসিস কোন ধাপে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, মাইটোসিসের কোন ধাপে। এরপর দেখো মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় বলো। স্পিন্ডল তন্তু কোনগুলা, কোষ বিভাজনের সময় এই যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো যে তন্তুর আবির্ভাব হয় ওইগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। ঠিক আছে, তো এইগুলো কোন ধাপের মধ্যে সৃষ্টি হয় বলো, মাইটোসিসের কোন ধাপের মধ্যে সৃষ্টি হয়, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপের মধ্যে এগুলা সৃষ্টি হয়, এটা হয় মেটাফেজ ধাপের মধ্যে। ওকে, আচ্ছা দুঃখিত, এটা মেটাফেজ না, এটা তো প্রো মেটাফেজ হবে, এটা তো মেটাফেজ না, এটা তো প্রো মেটাফেজ, এই প্রো মেটাফেজ। ওকে, আচ্ছা এরপর দেখো ক্ষতস্থান পূরণ হয় অ্যামাইটোসিসে, মাইটোসিসে নাকি মিওসিসে বলো। ক্ষতস্থান
কোথায় হয়? আমাদের শরীরের মধ্যে হয়। তো শরীরের মধ্যে একটা জায়গায় যদি কিছু কোষ না থাকে, সেখানে নতুন কোষ কীভাবে সৃষ্টি হবে? দেহকোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হবে। তাহলে দেহকোষ বিভাজন কিসের মাধ্যমে হয়? অ্যামাইটোসিস, মাইটোসিস নাকি মিওসিস? মাইটোসিসের মাধ্যমে হয়। মিওসিস কোথায় হয়? মিওসিস হয় জনন কোষে। অ্যামাইটোসিস কোথায় হয়? যে সকল ক্ষুদ্র প্রাণী আছে, ক্ষুদ্র অণুজীব আছে, তাদের মধ্যে অ্যামাইটোসিস হয়। আর এই যে মাইটোসিস, এই বেটা হয় আমাদের শরীরের দেহকোষের মধ্যে। ঠিক আছে? তাহলে আমাদের দেহকোষ যখন আমাদের শরীরের মধ্যে কোথাও ক্ষত হবে, সেখানে দেহকোষগুলো বিভাজিত হয়ে সেই ক্ষতটা পূরণ করবে, তাই না? তো মাইটোসিসের মাধ্যমে ক্ষতস্থানটা পূরণ হবে। তাহলে ক্ষতস্থান পূরণ হয় মাইটোসিসে। মাইটোসিস কোনটা? খ, এই যে খ। ওকে, আর এরপর দেখো, নিচের কোন উদ্ভিদে প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? এটা 4 অধ্যায়ের মধ্যে আমরা চলে আসছি। নিচের কোন উদ্ভিদটি প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? কোনটা হবে বলো? বইয়ের মধ্যে উদাহরণে দেওয়া আছে, তোমরা একটু উদাহরণটা বই খুলে দেখে নাও। এই যে অ্যামারেন্থাস, এটা আমার উচ্চারণ করতে সমস্যা হয়, অ্যামারেন্থাস, এইটা হচ্ছে তোমার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রথম উৎপন্ন হয়। অর্থাৎ যেগুলো আমাদের ঘাস জাতীয়, সূর্যমুখী এটা হবে না, টমেটো হবে না, পাট হবে না, হবে যে এইটা। বইয়ের মধ্যে উদাহরণে দেওয়া আছে, দেখে নিতে পারো। ঠিক আছে, এরপরটা আসো, দেখো কি লিখছে। সালোক সংশ্লেষণের স্বাভাবিক গতিতে ঘন্টার জন্য কত আদর্শ তাপমাত্রা কত? সালোক সংশ্লেষণের স্বাভাবিক গতিতে ঘটার জন্য আদর্শ তাপমাত্রা কত ডিগ্রি হবে বলো দেখি? বইয়ের মধ্যে সুন্দর করে লিখে দেওয়া আছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস আদর্শ তাপমাত্রা। এর নিচে গেলে তাপমাত্রা যদি 22-এর নিচে যায় তাহলে কি হবে? সালোক সংশ্লেষণের হার কমে যাবে। আর 35-এর যদি উপরে যায় তাহলেও সালোক সংশ্লেষণের হার কমে যাবে। ঠিক আছে? তো 22 থেকে 35 এর ভিতরে সালোক সংশ্লেষণ সুন্দরভাবে ঘটতে পারে। দেখো তারপরে, এসিটাইল কোএনজাইম ধাপে কত অণু এটিপি উৎপন্ন হয়? এসিটাইল কোএনজাইম ধাপে কত অণু এটিপি উৎপন্ন হয়? এটা হবে 6 অণু। এটা হবে 6 অণু এটিপি। এখন আর বিস্তারিত বুঝাইতেছি না, যখন সিকু করাবো তখন ইনশাআল্লাহ বিস্তারিত বুঝাই দেবো। এসিটাইল কোএনজাইম ধাপে কত অণু এটিপি উৎপন্ন হয়? 6 অণু। ওকে, এরপর দেখো, এই স্লাইডটা সম্ভবত সমস্যা আছে, এসে গেছে। এই স্লাইডটা সম্ভবত সমস্যা ছিল, আবার তারপরে এসে গেল। আচ্ছা দেখো, একটু সরাসরি, হ্যাঁ এই যে এবার ঠিক হয়েছে। দেখো এখন উদ্ভিদ, এফ উদ্ভিদ, আবার আচ্ছা ই এবং এফ দুইটা উদ্ভিদ দেওয়া আছে। একটা আছে কার্বন ডাইঅক্সাইড বিজারণে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিড, আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিজারণে প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড একটার প্রথম স্থায়ী পদার্থ, আরেকটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রথম স্থায়ী পদার্থ। তার মানে তারপরে এটা কি বলছে যে ই উদ্ভিদ হলো। ই উদ্ভিদ কোনটা হবে এটা জিজ্ঞেস করছে। ই উদ্ভিদের ক্ষেত্রে কী হয়? কার্বন ডাইঅক্সাইড বিজারণে প্রথম স্থায়ী পদার্থ হয় ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড কোনটার মধ্যে হয়? দেখো, পালং শাকের মধ্যে হয়, পালং শাকের মধ্যে হয় না, পালং শাকের মধ্যে হয় না। পালং শাকের শিকড় কীরকম? পালং শাকের শিকড় না, এটা হবে না, এটা হবে ভুট্টা এবং আলু। 2 এবং 3, এই যে গ নাম্বার, ভুট্টা এবং আলু। এগুলো আমি শিকড় দিয়ে মনে রাখা শিখাবো সামনের ক্লাসে ইনশাআল্লাহ। কীভাবে শিকড়গুলা একটু মাথার মধ্যে আনলেই তোমরা বুঝতে পারবা কোনটা এই তোমার C3 উদ্ভিদ আর কোনটা C4 উদ্ভিদ। তাই ঠিক আছে? আচ্ছা, পরবর্তীটাতে চলে যাই। দেখো, উল্লেখিত বিক্রিয়ায় মোট কতটি এটিপি উৎপন্ন হয়? উদ্দীপকের বিক্রিয়াটা কি? সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ না রে, এটা হচ্ছে তোমার গ্লুকোজ দিছে প্রথমে C6H12O6, এটা ভেঙে কি উৎপন্ন হয়েছে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হয়েছে, আর এটিপি উৎপন্ন হয়েছে। মানে আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমাদের কোনটা? গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদনের যে প্রক্রিয়াটা, গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদনের প্রক্রিয়া।
গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদনের প্রক্রিয়া কখন আমরা পড়ব? যখন আমরা তোমার শ্বসন পড়ব, গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদনের প্রক্রিয়া। তাহলে এখানে কত অণু এটিপি উৎপন্ন হয় এটা আমাদের সবসময় মুখস্থ রাখাই উচিত। 38 অণু এটিপি উৎপন্ন হয়, কারণ তোমার পরীক্ষার খাতায় কিন্তু তুমি অঙ্ক করে দেখার সময় পাবে না এখানে কত অণু এটিপি উৎপন্ন হয়, তাই না? তোমার এটা মুখস্থ রাখবা, 38 অণু এটিপি উৎপন্ন হয়। এরপর দেখো 3 অণু FADH2 হতে কত অণু এটিপি উৎপন্ন হয়? 3 অণু FADH2, 3 অণু FADH2। দেখো তাহলে আমরা কি জানি, 1 অণু FADH2, 1 অণু FADH2, 1 অণু FADH2 থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়? 1 অণু FADH2 থেকে 2 অণু এটিপি উৎপন্ন হয়, 2 অণু এটিপি উৎপন্ন হয়। তাহলে কত বলছে? 3 অণুর কথা বলছে, তাহলে এখন গুণ দিয়ে দাও। 3 অণু FADH2 কত হবে? 3 গুণন 2 ইকুয়াল 6 অণু এটিপি। তাহলে 6 অণু এটিপি যে খ নাম্বারের মধ্যে যে দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর হবে খ। ওকে, এগুলো আমরা মুখস্থ রাখতে হবে যে 1 অণু FADH2 থেকে 2 অণু এটিপি উৎপন্ন হয়। তাহলে এটা মুখস্থ যদি থাকে তাহলে তুমি সুন্দর করে এই যে 3 আর এই যে 2 গুণ দিয়ে বের করে ফেলতে পারলা, 6 অণু এটিপি উৎপন্ন হয়। ওকে, এরপর দেখো সালোক সংশ্লেষণে কি হয়? সালোক সংশ্লেষণে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়। সালোক সংশ্লেষণের মধ্যে কি হয়? সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়। হ্যাঁ, সূর্যের আলো থেকে কিন্তু সালোক সংশ্লেষণ শুরু হয়। এটা আবার পরবর্তীতে যদি তোমার পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের মধ্যেও আসে, অর্থাৎ প্রাণীর মধ্যেও আসে, তাহলে এটা জীবনের প্রত্যেকটা জীবের মধ্যে চলে গেল সূর্যালোক থেকে। সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হইলো। ঠিক আছে, এটা সকল জীবই তার নিজের খাদ্য তৈরি করতে পারে। কেমনে পারবে বলো? সবার মধ্যে কি প্লাস্টিড আছে? সবাই কি গাছ? প্লাস্টিড তো সবার মধ্যে নাই, তাহলে সকলেই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। তবে উদ্ভিদরা তৈরি করবে। উদ্ভিদদের আবার আমরা খাবো, উদ্ভিদের এই যে ফল খাবো, খাবো, ডাঁটা খাবো, এই যে শাক খাই, এগুলো হচ্ছে উদ্ভিদ। এরা সূর্যের আলো সরাসরি ধারণ করে, এগুলো আবার আমরা খাই, তখন আমাদের মধ্যে চলে আসলো। ফলে এই যে 1 নম্বরটা ঠিক আছে, সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতুবন্ধন তৈরি হলো। কিন্তু সকল জীবন তার নিজেদের খাদ্য তৈরি করতে পারবে না, কারণ সবার মধ্যে তো প্লাস্টিড নাই। আর সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এটাও ঠিক আছে। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত না হলে তো আমাদের দেহের মধ্যে আমরা শক্তি উৎপন্ন করতে পারতাম না, তাই না? তো সৌরশক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। তাহলে 1 আর 3 কোথায় আছে দেখো, এই যে 3 এবং 1 গ নম্বরের মধ্যে আছে, তাহলে গ নম্বর হবে সঠিক উত্তর। এরপরটা দেখো, নিচের কোনটি C4 উদ্ভিদ? C4 উদ্ভিদ কোনটা? বট, আম, আখ, জবা। এখানে হবে আখ হচ্ছে C4 উদ্ভিদ। যেই উদ্ভিদগুলার নির্দিষ্ট কোনো মূল নাই, মূলের পরিবর্তে কিছু রাইজয়েড দেখতে পারবা। রাইজয়েড কোনগুলা? মনে করো যে এইটা হচ্ছে একটা উদ্ভিদের মূল, ঠিক আছে, এটা আশেপাশে আর কিছু শাখা মূল আছে, এটা হচ্ছে একটা উদ্ভিদের মূল, এটা হচ্ছে একটা উদ্ভিদের মূল। আর কিছু উদ্ভিদের দেখবা এই মূলের পরিবর্তে এরকম থাকে, উপরে উদ্ভিদ, উপরে এই যে উদ্ভিদ আছে, নিচে এরকম একটা সোজা মূল আছে। আর কিছু দেখবা মূল নাই, এরকম রাইজয়েড থাকে। এইগুলো আছে C4, এগুলো আছে C4। তাহলে এখানে আখের কিন্তু ওইরকম এই যে এরকম কিন্তু মূল নেই। আখের ক্ষেত্রে এই যে এইটা হচ্ছে আখের ক্ষেত্রে কিন্তু দেখবে এরকম রাইজয়েড থাকে। তো ওইগুলো তুমি সহজেই বুঝতে পারবে যে ওইগুলো হচ্ছে C4 উদ্ভিদ, এই যে C4 উদ্ভিদ হবে এগুলো। আর যেগুলো এরকম মূল থাকবে, আমি এটা সহজে বোঝানোর জন্য, আরও থিওরি আছে, প্রবলেম নাই, কিন্তু আমি সহজে মনে রাখার জন্য এবং বোঝানোর জন্য এটা বললাম। ওকে, আচ্ছা, এরপরটা চলো যাই। এরপরটা দেখো কি আছে, অক্সিজেনের অনুপস্থিতিতে যে শোষণ হয়, অর্থাৎ কি, অক্সিজেনের উপস্থিতিতে হয় সবাত শ্বসন, আর অক্সিজেনের অনুপস্থিতিতে কি হয়? অবাত শ্বসন। অবাত শ্বসন যে শোষণ হয় তাতে কি হয়? অবাত শ্বসনে কি হয় এটা বলছে। অবাত শ্বসনে কি হয়? অবাত শ্বসনের মধ্যে কি হয়? আচ্ছা একটু দাঁড়াও, দেখো অবাত শ্বসনের মধ্যে কি হয়? শ্বসনিক বস্তুর আংশিক জারণ হয়। হ্যাঁ, এটা ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। হ্যাঁ ঠিক আছে। বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় না। অক্সিজেন যেই শ্বসনের মধ্যে উপস্থিত থাকে না, সেখানে কীভাবে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হবে? এখানে শক্তি উৎপন্ন হবে, তবে এত বেশি না। অক্সিজেন উপস্থিত থেকে যেই শোষণ ঘটবে ওইটার মধ্যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হবে, অনেক শক্তি উৎপন্ন হবে। কিন্তু যেই শোষণের মধ্যে অক্সিজেন
উপস্থিত থাকবে না সেই শ্বসনের মধ্যে শক্তি উৎপন্ন হবে খুবই কম। তাহলে এই যে 3 নাম্বারটা হবে না, 3 নাম্বার হবে না, 1 আর 2 হবে। এই যে 1 আর 2, এই যে ক নাম্বার হবে সঠিক উত্তর। ওকে, এরপরটা চলে যাই, চলো। আচ্ছা দেখো, ফাহাদের দৈনিক ওজন 60 কেজি এবং উচ্চতা 150 সেন্টিমিটার। একটু দাঁড়াও। আচ্ছা, আমরা এই প্রশ্নটা স্কিপ করে গেছিলাম, যার কারণে এটাতে আবার একটু তোমাদের থামতে বলে আবার এটাতে ফিরে আসলাম। দেখো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া কোনটিতে তৈরি হয়? ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া, এটা প্রশ্নটা আসলে মাঝে ঢুকে গেছে, 8 অধ্যায়ের প্রশ্ন মাঝে ঢুকে গেছে, সমস্যা নেই, আমরা সলভ করে ফেলি। ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া কোনটিতে তৈরি হয় বলো? ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া এগুলো আমাদের মনে হতে পারে যে বৃক্কের মধ্যে মনে হয় তৈরি হয়, কিন্তু না। বৃক্ক এই পদার্থগুলোকে রক্ত থেকে সেকে শরীর থেকে বের করে দেয়, কিন্তু এই বৃক্ক এগুলো তৈরি করে না, এগুলো তৈরি করে হচ্ছে যকৃৎ। এগুলো তৈরি করে কে? যকৃৎ। যকৃৎ এগুলো তৈরি করে, রক্তের মধ্যে মিশানো থাকে, রক্ত থেকে এই বৃক্ক এগুলাকে দেহের বাইরে বের করে দেয়, কিন্তু বৃক্ক এগুলো তৈরি করে না, বৃক্ক এগুলো শাকন করে। ওকে, তাহলে সঠিক উত্তর হবে যকৃৎ। ওকে, আচ্ছা, ষাট কেজি, আমাদের স্লাইডটা মনে হয় একটু, হ্যাঁ এবার ঠিক আছে। ফাহাদের দৈনিক ওজন 60 কেজি এবং উচ্চতা 150 সেন্টিমিটার। ফাহাদের দৈনিক ওজন 160 কেজি আর উচ্চতা কত? 100 সেন্টিমিটার। বের করতে বলছে বিএমআই, এটা হচ্ছে বিএমআই, যদিও দেখা দিতেছে না, আমি আবার লিখে দিলাম, বিএমআই বের করতে বলছে। হ্যাঁ, তো বিএমআই সূত্র কি জানি? এই যে ওজন যেটা আছে এটাকে রাখবো উপরে, ওজনটা রাখবো উপরে, আর এই যে উচ্চতাটা রাখবো নিচে, তার উপরে হবে স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বিএমআই বের করার সূত্র, ঠিক আছে? তাহলে আমরা এই যে উপরে 60 বসাই দিলাম, কিন্তু ওই যে উচ্চতা দেখো সেন্টিমিটারে আছে, এটাকে মিটারে আনতে হবে, তাহলে 150 সেন্টিমিটার, মিটারে আনলে কত হবে? 1.5 মিটার, ঠিক আছে? তাহলে 150 সেন্টিমিটার, মিটারে আনলে হবে 1.5 মিটার। হ্যাঁ, এটা হলে আমরা 1.5 বসাইলাম, এর উপরে আমরা স্কোয়ার দিই, এর ক্যালকুলেশন করে দেখো কত হয়। 60 ভাগ 150, 60 ভাগ 150, 60 ভাগ 1.5 তার উপর স্কোয়ার, 1.5 তার উপর স্কোয়ার, তাহলে 26.67, 26.67, এইটা হবে সঠিক উত্তর। ওকে, এরপরটা চলে যাই। দেখো, সুমির ওজন, ওই আবার সেম ক্যাটাগরির একটা প্রশ্ন দিয়ে দিছে। সুমির ওজন 75 কেজি এবং উচ্চতা 150 সেন্টিমিটার। তাহলে আমরা ওই যে ওজন উপরে রাখলাম, ভাগ দিলাম 150, তাহলে ওই আগের মতো 1.5 হবে, 1.5 এর উপর কী হবে? স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করে দেখো, ওজন রাখলাম উপরে, এই যে ওজন এটা রাখলাম উপরে, আর 150 এটা মিটারে এনে নিচে রাখলাম। হ্যাঁ, তো আমরা আগে বিএমআইটা বের করি। দেখো, বিএমআইটা বের করলে কত হবে? 33.3, 33.33। হ্যাঁ, এইটা হবে এর বিএমআই। তো আমি এগুলো একটু মিশাই দিতেছি, কারণ আমাদের শুধু উত্তরটা লাগবে, বিএমআইটা লাগবে। বিএমআই কত বের হলো আমাদের? 33.33। এরপর দেখো প্রশ্ন কি বলে দিছে, বিএমআই এর ক্ষেত্রে করণীয় কি? সুমির বিএমআই বের করলাম আমরা 33.33, এই বিএমআই এর ক্ষেত্রে এখন করণীয় কি, এটা জিজ্ঞেস করছে। এই বিএমআই এর ক্ষেত্রে এখন করণীয় কি বলো? প্রথমে দেখো, পরিমিত খাদ্য গ্রহণ। হ্যাঁ, এইটা দেখো আমাদের কিন্তু মোটা হওয়ার স্তরে চলে গেছে, আমাদের আদর্শ কত? 18 থেকে, তাই না? তো এটা কিন্তু আমাদের একটু বেশি হয়ে গেছে, সুস্বাস্থ্যের যে আদর্শ মান তার থেকে বেশি হয়ে গেছে, তাহলে পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, ব্যায়াম করতে হবে, এইটাও ঠিক আছে, ঠিক আছে না? এটাও ঠিক আছে। এরপর দেখি বেসে খাদ্য গ্রহণ করতে হবে। হ্যাঁ, যেহেতু নির্দিষ্ট যেই বিএমআইটা থাকা উচিত তার থেকে বেশি হয়ে গেছে, তাহলে আমাদের পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে, ব্যায়াম করতে হবে এবং বেসে খাদ্য গ্রহণ করতে হবে, যার ফলে কী হবে? তার স্বাস্থ্যটা একটু কমে বিএমআইটা নির্দিষ্ট মানের মধ্যে চলে আসবে। তাহলে এটা সঠিক উত্তর হবে ঘ। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এবার দেখো, পি অংশে কোনটির আংশিক পরিপাক ঘটবে? পি অংশ, পি কোনটা? পি হচ্ছে পাকস্থলী। এই যে দেখো এখানে দেওয়া আছে আমাদের, দুঃখিত এরকম করার জন্য, আসলে ডিভাইসে নেওয়া যায় কতটা প্রবলেম। আচ্ছা দেখো, পি
পি অংশ আমাদের দিয়ে দিচ্ছে, পি হচ্ছে একটা পাকস্থলী, পাকস্থলীর মধ্যে কোনটির আংশিক পরিপাক ঘটে? আচ্ছা, মুখের মধ্যে আমাদের পরিপাক হয় কি? মুখের মধ্যে আমাদের পরিপাক হয় শর্করা, ঠিক আছে? ওই শর্করা পরিপাক মুখে শুরু হয়, চলতেই থাকে। এরপর পেটে এসে শুরু হয় আমাদের আমিষের পরিপাক, আমিষের পরিপাক পেট থেকে শুরু হয়, এরপর চলতে থাকে। আর ক্ষুদ্রান্তে গিয়ে স্নেহ পদার্থের পরিপাক শুরু হয়। তাহলে আমাদের পি কি? পাকস্থলী। পাকস্থলীতে কোনটার পরিপাক ঘটবে? আংশিক পরিপাক কোনটার ঘটবে? আংশিক পরিপাক ঘটবে আমিষের। এখানে আমিষ কোনটা দেখো? আমিষ হচ্ছে এই যে মাছ, আমিষ হচ্ছে মাছ। তাহলে সঠিক উত্তর হবে মাছ। মাছের আংশিক পরিপাক শুরু হবে কোথায়? পির মধ্যে, অর্থাৎ পাকস্থলীর মধ্যে। পাকস্থলী পার করে যখন ক্ষুদ্রান্তে প্রবেশ করবে তখন এর পরিপাক আরও বৃদ্ধি পাবে, কিন্তু মুখের মধ্যে কিন্তু আমিষের পরিপাক হয় না, পাকস্থলীতে এসেই শুরু হয়। এখানেও আবার আংশিক পরিপাক হয়। ওকে, তো আচ্ছা, এটা আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। পরেরটায় চলে যাই, দেখো পরেরটার মধ্যে আমরা চলে যাই। 100 গ্রাম পরিমাপের নিচের কোন খাদ্য থেকে ক্যালোরি বেশি পাওয়া যাবে? কোনটি থেকে? 100 গ্রাম, অর্থাৎ এখানে প্রশ্নটা বলছে যে 100 গ্রামের একটা খাবার রাখলাম, সেই খাবারটা কি হলে ওইখান থেকে বেশি পরিমাণ ক্যালোরি পাওয়া যাবে? দেখো, ভাতের মধ্যে আমরা ক্যালোরি পাই, ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি পাই চিনির মধ্যে, কিন্তু আবার বেশি পাই মাছের মধ্যে, কিন্তু চর্বির মধ্যে এই যে শেষ যে অপশনটা আছে চর্বি, এটার মধ্যে থেকে আমরা যত পরিমাণ ক্যালোরি পাই, উপরের এই 3টা থেকে কিন্তু অত পরিমাণ আমরা ক্যালোরি পাই না। উপরের 3টা থেকেও কিন্তু আমরা এত পরিমাণ ক্যালোরি পাই না। তাহলে সঠিক উত্তর হবে আমাদের চর্বি। ওকে, পরেরটা চলে যাই, দেখো লাল লেখাগুলো একটু ঝাপসা হয়েছে, ব্যাপার না, আমি প্রশ্ন যখন বলতেছি তোমরা একটু শুনে নাও। হ্যাঁ, বাংলাদেশের উত্তরাঞ্চলে একদল চিকিৎসক গবেষণা করে দেখেন অনেকেরই শরীরের মধ্যে কি হয়? এটি শরীরের কোন অঙ্গে পাওয়া যায়? কোন অঙ্গে? এটা হচ্ছে অঙ্গ। এই যে এখানে লিখছে যে কোন অঙ্গে পাওয়া যায়, হয়তো বা বোঝা যাইতেছে না, আমি মুখে বলতেছি। লিখছে যে উল্লেখিত গ্রন্থিটি শরীরের কোন অঙ্গে পাওয়া যায়? উল্লেখিত গ্রন্থিটি শরীরের কোন অংশে পাওয়া যায়? গলা অংশে? মোটেও না। গলা কিন্তু আমাদের মাথার নিচ থেকে নিয়ে একদম বুকের ওই যে উপরের ভাগ পর্যন্ত, এটা হচ্ছে গলা, ঠিক আছে? কিন্তু গলারও উপরের অংশ আমাদের, যদি এটা গলা হয়, এটা পুরোটাই হচ্ছে গলা, কিন্তু গলার উপরের দিকের অংশটাকে বলা হয় গ্রীবা। গলার উপরের দিকের অংশটাকে কি বলা হয়? গ্রীবা। তাহলে সঠিক উত্তর হবে তোমার এই গ্রীবা, কারণ আমাদের ওই যে গ্রন্থিটার কথা বললো, গ্রন্থিটা কিন্তু এই গ্রীবার মধ্যে থাকে, অর্থাৎ গলারও উপরি অংশে থাকে, গলার উপরের দিকে থাকে, যাকে বলা হয় গ্রীবা। আর এটা পুরোটাই হচ্ছে গলার মধ্যে বলা যাবে না, কারণ এটার উপরের দিকে থাকে, আর উপরের দিকের একটা বিশেষ নাম আছে, সেটা কি? গ্রীবা। তাহলে সঠিক উত্তর হবে গ্রীবা। ওকে, এরপরেরটায় চলে যাই। এরপরটা কি আছে দেখো, খাদ্য উপাদানের প্রধান কাজ কি? দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করা, খাদ্যের পরিপাক করা, দেহের তাপ এবং শক্তি উৎপন্ন করা। কোনটা হবে বলো? আমি একটু সময় দেই। খাদ্য উপাদানের প্রধান কাজ কি হবে বলো? খাদ্য উপাদানের প্রধান কাজ কি হবে বলো? আচ্ছা দেখো, এই যে দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ, এটা ঠিক আছে। খাদ্য উপাদান কি খাদ্য পরিপাক করে? হ্যাঁ, খাদ্য উপাদান কি খাদ্য পরিপাক করে? না। তাহলে খাদ্য উপাদানের কাজ খাদ্য পরিপাক করা নয়, দেহের তাপ এবং শক্তি উৎপন্ন করা। হ্যাঁ, এটা ঠিক আছে। খাদ্য যখন পরিপাক হবে তখন দেহের মধ্যে শক্তি উৎপন্ন হবে এবং তাপ উৎপন্ন হবে, আর দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ হবে। তাহলে 1 এবং 3 আছে যে গ নম্বরের মধ্যে, সঠিক উত্তর হবে গ। এরপর দেখো, অনুচক্রিকার গড় আয়ু কতদিন? রক্তের মধ্যে চলে আসছি আমরা, 6 অধ্যায়। অনুচক্রিকার গড় আয়ু কতদিন? অনুচক্রিকার গড় আয়ু হবে 5 থেকে 10 দিন। এই যে খ নম্বরের মধ্যে যে অপশনটা দেওয়া আছে, 5 থেকে 10 দিন হবে অনুচক্রিকার গড় আয়ু। অনুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন। ওকে, এটা মনে রাখো, ভালো করে মনে রাখো, কারণ এগুলো পরীক্ষা দিয়ে দেবে কিন্তু। অনুচক্রিকার গড় আয়ু কতদিন? 5 থেকে 10 দিন। এরপরে দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে। আচ্ছা, রক্ত কে কাকে দিতে পারবে, এই জাতীয় একটা উদ্দীপক। কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে দিতে পারবে না,
দেখো প্রথমে বলছে সার্বজনীন রক্তদাতা ও গ্রহীতার ধারণা অনুসারে জিসান এবং জিসান সোহাগকে রক্ত দিতে পারবে। জিসান কোনটা? ওখানে জিদান লিখে দিছে, দুঃখিত, এটা জিসান হবে, এটা হবে জিসান। আমি আর লিখলাম না, তোমরা একটু বুঝে নাও। হ্যাঁ, এটা হবে কি? জিসান। এই যে এটা হবে জিসান। এর রক্তের গ্রুপ কি? ও। এর রক্তের গ্রুপ ও। সোহাগকে রক্ত দিতে পারবে? সোহাগকে এবি। এ হবে গ্রহীতা, এ হবে গ্রহীতা, আর এই যে এ হবে কি? দাতা। দেখো দাতার মধ্যে ওর মধ্যে আমরা যদি কোনো প্রকার অ্যান্টিজেন নেই, কিন্তু কি আছে? আরএইচ ফ্যাক্টর আছে, আরএইচ ফ্যাক্টর আছে। এই যে হচ্ছে দাতা, আর এ হচ্ছে জিসান সোহাগকে রক্ত দেবে। ও দুঃখিত, এ হচ্ছে গ্রহীতা, এ হচ্ছে গ্রহীতা, আর এ হচ্ছে দাতা। ঠিক আছে, তাহলে গ্রহীতার রক্তের মধ্যে দেখো আরএইচ ফ্যাক্টর আছে, দাতার রক্তের মধ্যেও আরএইচ ফ্যাক্টর আছে। আরএইচ ফ্যাক্টর আমরা যেটাকে বলি, দাতার রক্তের মধ্যে কোনো প্রকার অ্যান্টিজেন নেই, ফলে এই গ্রহীতার রক্তের অ্যান্টিজেনের সাথে দাতার রক্তের অ্যান্টিজেন মেলানোর কোনো প্রয়োজন নেই। কেন নাই? কারণ দাতার রক্তের মধ্যে কোনো অ্যান্টিজেনই নেই, কোনো অ্যান্টিজেন যাবে না ওর রক্তে, তো মেলানোর দরকার নাই। কিন্তু আরএইচ ফ্যাক্টর দুইটার মধ্যেই যেহেতু আছে, অতএব এই রক্তের আরএইচ ফ্যাক্টর, এই রক্তের আরএইচ ফ্যাক্টর মিক্সড হলেও সমস্যা হবে না রোগীর, যার কারণে জিসান সোহাগকে রক্ত দিতে পারবে, এটা ঠিক আছে। সোহাগ রাতুলের রক্ত গ্রহণ করতে পারবে? সোহাগ রাতুলকে, এই যে উপরে এ এ এ রাতুল, রাতুলের রক্তের গ্রুপ হচ্ছে এ কি সোহাগকে রক্ত দিতে পারবে? মানে রাতুলের রক্ত কি সোহাগ গ্রহণ করতে পারবে? সোহাগ কি রাতুলের রক্ত গ্রহণ করতে পারবে? রাতুলের রক্তে আছে এ অ্যান্টিজেন এবং আরএইচ ফ্যাক্টর, সোহাগের রক্তে আছে এ অ্যান্টিজেন এবং আরএইচ ফ্যাক্টর, সাথে বি অ্যান্টিজেনও আছে। তার মানে যেটা দাঁড়ায়, সোহাগ রক্তের, আচ্ছা এখানে একটু সমস্যা আছে, সোহাগ রাতুলের রক্ত গ্রহণ, হ্যাঁ এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, গ্রহণ করতে পারবে। এরপর দেখো কি আছে, এরপর আছে তামিম জিসানকে রক্ত দিতে পারবে কিনা। তামিমের হচ্ছে বি, তামিমের রক্তের গ্রুপ হচ্ছে বি, কাকে দিবে? জিসানকে, এই যে অর্থাৎ এই শেষেরটা, জিসানকে রক্ত দিতে পারবে কিনা তামিম জিসানকে। তামিমের হচ্ছে বি, আর জিসানের হচ্ছে ও, এ তো রক্ত নিতে পারবে না। কেন পারবে না? কারণ এর এখানে আছে বি অ্যান্টিজেন, এখানে কোনো অ্যান্টিজেন নেই। একটা অ্যান্টিজেন আছে এমন রক্ত যদি অ্যান্টিজেন নাই এমন কারো ব্যক্তির শরীরে দেওয়া হয়, তাহলে তার শরীরের মধ্যে সমস্যা হবে, যার ফলে 1 এবং 2 হবে উত্তর। 1 এবং 2 হবে উত্তর। 1 এবং 2 কোথায় আছে দেখো, এই যে ক নম্বরের মধ্যে আছে 1 এবং 2, এই যে ক নম্বরের মধ্যে 1 এবং 2, তাহলে 1 এবং 2 হবে সঠিক উত্তর। ওকে, একটু সময় নিয়ে পড়াইলাম যাতে তোমাদের সমস্যা না থাকে। ওকে, অ্যালবুমিন একটি দিয়ে দিচ্ছে, অ্যালবুমিন একটি কি বলো? এগুলো এতদিনে তোমাদের পড়া থাকার কথা। অ্যালবুমিন হচ্ছে একটা আমিষ, অ্যালবুমিন হচ্ছে একটা আমিষ বা প্রোটিন কথাটাও এর সাথে অ্যাড করে মনে রাখো, কারণ হুট করে যদি দিয়ে দেয় অ্যালবুমিন প্রোটিন, যদি তোমরা না চেনো উত্তর করতে কিন্তু পারবে না। অতএব অ্যালবুমিন একটি প্রোটিন এবং অ্যালবুমিন একটি আমিষ প্রোটিন তো একই জিনিস, তাই না? আচ্ছা, তারপর দেখো, হৃৎপিণ্ডের রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কি বলে? অ্যানজিনা। এই দেখো দিয়ে দিছে অ্যানজিনা, এইটা শোনো, এইটা হচ্ছে তোমাদের এমসিকিউতে এরকম করে দিয়ে দিছে, আবার বলতে পারে ক মার্কের মধ্যে বলতে পারে অ্যানজিনা কাকে বলে, তখন তোমরা এই সংজ্ঞাটা লিখে দেবে যে হৃৎপিণ্ডের রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হলে তাকে অ্যানজিনা বলে। মনে রাখো ভালো করে, প্রশ্নটা মুখস্থ করে নাও, উত্তরটা মুখস্থ করে নাও। ওকে, আচ্ছা পরটায় যাই দেখো, ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট হয়? ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট হয়? ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট হয় বলো? এই যে গ নম্বর 3 মানে স্তর বিশিষ্ট হয় ধমনীর প্রাচীর। নিচের মধ্যে একটা থাকে, তার উপরে একটা দেওয়া আছে, বইয়ের চিত্র তোমরা দেখলেও দেখতে পারবো, ওখানে তার উপরে আরেকটা দেওয়া আছে, 3টা স্তর বিশিষ্ট হয়, 1টা 2টা
একটা, দুইটা, আর এই যে শেষের যে স্তরটা এখানে থাকে তিনটা স্তর বিশিষ্ট হয় ধমনী। ওকে, বইয়ের চিত্র খুলে দেখতে পারবে তোমরা। এর পরেরটা যাই দেখো, কোন রোগটি জীবাণুবাহিত নয়? যক্ষা কিন্তু জীবাণুবাহিত নয়, আর নিউমোনিয়া, অ্যাজমা, ব্রঙ্কাইটিস এগুলো সব কিন্তু কি জীবাণুবাহিত রোগ। হ্যাঁ, দুঃখিত, এখানে তোমাদের জীবাণুবাহিত বলছে না, ছত্রাকের কথা নাই আছে। এটা হবে অ্যাজমা। ওকে, এটা হবে অ্যাজমা। জীবাণুবাহিত যেহেতু বলছে তাহলে এটা অ্যাজমা, জীবাণুবাহিত নয় যেহেতু বলছে তাহলে এটা অ্যাজমা। আমি ছত্রাক ভাবছিলাম প্রথমে। ওকে, ছত্রাক জীবাণুবাহিত বলছে। আচ্ছা, রাতে ঘাম হয়, বিকেলের দিকে জ্বর আসে, কখনো কখনো কাশির সাথে রক্ত যায়, কোন রোগের লক্ষণ? রাতে ঘাম হয়, বিকেলের দিকে জ্বর আসে, কখনো কখনো কাশির সাথে রক্ত যায়, কোন রোগের লক্ষণ? তোমাদের রোগগুলা বের করে দেখতে পারো এই অধ্যায়ের রোগগুলা বের করে দেখতে পারো। এইটা দেওয়া আছে যক্ষার মধ্যে, এইটা যক্ষা আছে। কাশতে অবস্থা খারাপ, রক্ত তো বের হয় কাশির সাথে, আবার কি হয় বিকেলের দিকে জ্বরও আসে, আর রাতে কি হয় ঘাম হয়। ওকে, রোগের লক্ষণগুলো বের করে দেখতে পারো। এবার দেখো, ফুসফুসের আবরণীকে বলা হয়, ফুসফুসের আবরণীকে কী বলা হয়? দেখো কতগুলো বোর্ডে এসছে, দেখো মানে তোমাদের বোর্ডে যে এইবার যে আসবে না তার মানে আসবে না এটার গ্যারান্টি নেই, অর্থাৎ আসতে পারে। ফুসফুসের আবরণটিকে কী বলে? ফুসফুসের আবরণটিকে কী বলে? দেখো আমি অপশনগুলো বলে দিচ্ছি, ডায়াফ্রাম, প্লুরা, পেরিকার্ডিয়াম নাকি পেরিকন্ড্রিয়াম নাকি পেরিকার্ডিয়াম, কী হবে বলো? মোস্ট ইম্পর্টেন্ট এটা হবে প্লুরা। এটা হবে কি? প্লুরা। ওকে, আচ্ছা, এরপর দেখো, ডান এবং বাম ফুসফুস বিভক্ত যথাক্রমে কত ভাগে? ডান এবং বাম ফুসফুস 3 খণ্ড এবং 2 খণ্ডে বিভক্ত। ডান হচ্ছে 3, বাম হচ্ছে 2 খণ্ডে বিভক্ত। এটা কিন্তু সিরিয়াল মেনটেন করে তোমরা পরীক্ষায় দাগাবা। ডান আগে আছে নাকি বাম আগে আছে, 3 আগে আছে নাকি 2 আগে আছে, সিরিয়ালটা মেনটেন করে দাগাই দিবা। ডান ও বাম ফুসফুস বিভক্ত যথাক্রমে 3 এবং 2 খণ্ডে। এরপরটা দেখো, আচ্ছা আমাদের পিকচারটা একটু সমস্যা, এই তো চলে আসছে, এই যে চলে আসছে আমাদের পিকচার চলে আসছে। দেখো, মধ্যচ্ছদা সংকুচিত হলে কি হয়? মধ্যচ্ছদা সংকুচিত হলে উপরের দিকে ওঠে। হ্যাঁ, মধ্যচ্ছদা সংকুচিত হলে কোন দিকে যায়? মধ্যচ্ছদা সংকুচিত হলে উপর দিকে ওঠে না, মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নেমে যায়। এটি নিচের দিকে নামে। হ্যাঁ, এই যে ঠিক আছে। বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়। হ্যাঁ, এটাও ঠিক আছে, 2 এবং 3। ওকে, এগুলো আশা করি তোমাদের বোঝাই দেওয়া লাগবে না। 2 এবং 3 নিচে খ নাম্বার, এগুলো আশা করি তোমাদের বোঝাই দেওয়া লাগবে না, কারণ এতদিন তোমাদের এগুলো পরে থাকার কথা। এমসিকিউ প্র্যাকটিস করলে কী হবে? তুমি জানতে পারবা যে কী ধরনের প্রশ্ন আসবে, কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো জানতে পারবা এমসিকিউ প্র্যাকটিস করলে, তাই না? আর বাকিগুলো তোমাদের জানা থাকা কথা এতদিনে, তাই না? আচ্ছা, আমার পরটা চলে যাই। দেখো, ফুসফুস থেকে দেহের কোষ পর্যন্ত অক্সিজেন পরিবাহিত হয় কিভাবে? ফুসফুস থেকে অক্সিজেন কোষের মধ্যে যাবে হিমোগ্লোবিন রূপে। ঠিক আছে, অর্থাৎ অক্সিজেন আর কি হিমোগ্লোবিন। রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে, লাল রঙের হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বন্ধন গঠন করে, একটা অস্থায়ী বন্ধন গঠন করে ফুসফুস থেকে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কোষের মধ্যে যখন যায়, আবার বন্ধন ভেঙে গিয়ে অক্সিজেনটা কোষের মধ্যে ঢুকে যায়। তাহলে হিমোগ্লোবিন রূপে অক্সিজেন ফুসফুস থেকে কোষের মধ্যে যায়। ঠিক আছে, এটা বাইকার্বনেট রূপে না, কার্বন ডাইঅক্সাইড যেহেতু এখানে নাই, অক্সিজেনের কথা বলছে, তাহলে বাইকার্বনেট হবে না। রক্তরসে দ্রবীভূত হয়। হ্যাঁ, এইটাও ঠিক আছে, রক্তরসে দ্রবীভূত হয়ে অক্সিজেন ফুসফুস থেকে কোষে যায়। তাহলে 1 এবং 3 এজ এ গ নাম্বার। ওকে, এরপরটা যাই। দেখো, এরপরটা কি বলছে? ব্রঙ্কাইটিসের কারণে রোগীর ঠোঁট নীল হয়ে যায়, বুকে ব্যথা অনুভূত হয় এবং তীব্র শ্বাসকষ্ট হয়, কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে? ব্রঙ্কাইটিস। বলে দিছে ব্রঙ্কাইটিসের ফলে কোনটা হয়? ঠোঁট নীল হয়ে যায় না, বুকে ব্যথা অনুভূত হয়, আর তীব্র শ্বাসকষ্ট হয়। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হবে 2 এবং 3। আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়াও।
এক মিনিট দাঁড়াও, আমি একটু মিলাই নেই। ওকে ওকে, একটু দাঁড়াও। ফুসফুস থেকে দেহের কোষ পর্যন্ত অক্সিজেন পরিবহন হয় একাত্তি। তাহলে আবার আমাদের সেই এমসিকিউর মধ্যে ফিরে আসলাম। দেখো, ব্রঙ্কাইটিসের কারণে রোগীর কী হয়? বুকে ব্যথা অনুভূত হয় এবং তীব্র শ্বাসকষ্ট হয়। তাহলে 2 এবং 3 কোথায় গেল? 2 এবং 3 এই যে খ নম্বরের মধ্যে। ঠিক আছে, পরেরটা চলে যাই। দেখো, ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে করণীয় কী? ধূমপান এবং মদ্যপান পরিহার করা, তৈলাক্ত খাবার বেশি খাওয়া, এটার কারণে ফুসফুসের ক্যান্সার হয় না। নিয়মিত এবং পরিমিত ব্যায়াম করা, এটা ঠিক আছে। দুঃখিত, আমি আগেরটা আবার ক্রস দিয়ে দিছি। ধূমপান এবং মদ্যপান এটা ঠিক আছে, এবং পরিমিত ব্যায়াম করতে হবে। ঠিক আছে, প্রতিরোধে করণীয়। তৈলাক্ত খাওয়ার কারণে যেহেতু ফুসফুসের ক্যান্সার হয় না, সেহেতু এটা আমরা দিব না, অপশনে দাগাবো না। 1 এবং 3 দাগাবো। 1 এবং 3 কোথায় আছে? এই যে গ নম্বরের মধ্যে। ওকে, এবার দেখো, মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে? মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে? মূত্রের রং হালকা হলুদ হয় ইউরোক্রোমের মাধ্যমে। এগুলো আসলে বোঝানোর কিছু নাই, বইয়ের মধ্যে যখন পড়বা এগুলো এমনিতেই মনে রাখতে হবে যে মূত্রের রং কোনটার কারণে হলুদ হয়, কোনটার কারণে মূত্র অম্লধর্মী হয়, ক্ষারধর্মী হয়, এগুলো পড়ার সময় মনে রাখতে হবে, তাই না? তো ইউরোক্রোমের কারণে মূত্রের রং হালকা হলুদ হয়। এরপর দেখো, আমাদের যে প্রশ্নটা দিয়ে দিচ্ছে, এখানে আমাদের এই যে নিচের কোনটি সঠিক, ক খ দিয়ে যেগুলো অপশন দিয়ে দেয় ওই অপশনগুলো নাই। হ্যাঁ, সমস্যা নাই, আমরা অপশন বানাই নেব। বি অংশটি ছাঁকনির মতো কাজ করে। বি অংশ অর্থাৎ আমাদের এই যে বৃক্কের মধ্যে যে নেফ্রন আছে, জালিকা আছে, যেগুলো দিয়ে ছাঁকা হয় রক্ত, যেগুলো দিয়ে, সেটা চিহ্নিত করে এটা দিচ্ছে বি। দিচ্ছে ছাঁকনির মতো কাজ করে। হ্যাঁ, ছাঁকনির মতো কাজ করে, ঠিক আছে। রক্ত সরবরাহ করে, হ্যাঁ রক্তও সরবরাহ করে। কেন আমরা এটা বলবো? পরিশ্রুত তরল উৎপন্ন করে, এইটাও ঠিক আছে। তাহলে রক্ত কি সরবরাহ করে? হ্যাঁ, রক্ত সরবরাহ করে। কারণ কেন বলবো আমরা রক্ত সরবরাহ করে? কারণ রক্ত এখানে ঢোকার পর পরিশুদ্ধ হয়ে আবার এইখান থেকে কিন্তু সরবরাহ হয়, তাই না? তাহলে আমরা বলবো রক্ত সরবরাহ করে। ওকে, আচ্ছা, এরপরটা যখন চলে যাই, কোন খাবার অতিরিক্ত গ্রহণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়? এই যে একটু আগে যেটা বললাম, আমিষ খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। একটু আগে কিন্তু বলছে যে মূত্র অম্লধর্মী কেন হবে, ক্ষারধর্মী কেন হবে, কোন খাবারের কারণে পরীক্ষা আসবে। তাহলে মাছ হচ্ছে আমিষ খাওয়ার কারণে মূত্রের অম্লতা বৃদ্ধি পাবে। এরপর মেডুলায় সাধারণত কয়টি রেনাল পিরামিড থাকে? 8 থেকে 10টি, কিন্তু এখানে 12টি দিয়ে দিচ্ছে, আমরা এটি দেখাবো। 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। আমরা যখন পড়ছি তখন 8 থেকে 10টা পড়ছিলাম, এখন হয়তো বা 8 থেকে 12টা দেওয়া আছে সম্ভবত। তো 8 থেকে 12টা হবে সঠিক উত্তর। এরপরটা দেখো, কোনটি প্রসারিত হয়ে প্যাপিলা গঠন করে? কোনটি প্রসারিত হয়ে? বলো কোনটি হবে? রেনাল পিরামিড কি হয়? প্রসারিত হয়ে পেপিলা গঠন করে, রেনাল পেপিলা গঠন করে। হ্যাঁ, তাহলে এটা আমরা গঠন পড়ার সময় দেখে নিব ইনশাল্লাহ। এরপরের এমসিকিউ চলে যায়, বৃক্কের পাথর অপসারণের আধুনিক পদ্ধতি। তোমরা সুন্দর করে বইটা খোলো, বৃক্কের পাথর অপসারণের যেই সকল চিকিৎসা সম্পর্কে বলা আছে ওইখানে গিয়ে দেখো এই 3টা পদ্ধতির নাম, দুঃখিত রে, 3টা পদ্ধতির নাম দেওয়া আছে। 3টা পদ্ধতির নাম দেওয়া আছে বৃক্কের পাথর অপসারণের পদ্ধতি। তাহলে এখানে সঠিক উত্তর হবে এই যে খ। তোমরা সুন্দর করে উদাহরণ না, বৃক্কের পাথর অপসারণের যে সকল পদ্ধতি, যে সকল চিকিৎসার কথা দেওয়া আছে বইয়ের মধ্যে, বই খুলে দেখো এখানে 3টারই নাম দেওয়া আছে। তাহলে সুন্দর করে এটা সঠিক উত্তর হবে খ। এরপর দেখো, বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে? এটাকে এখন আমাকে বলা লাগবে। এটা কমেন্টে বলো কি হবে? বৃক্কের অবতল অংশের ভাঁজের নাম কি হবে? এখন ওইগুলো পড়াবো আমি। হ্যাঁ, এটার ভাঁজের নাম হবে হাইলাস। বলে দিলাম, যাও, হাইলাম আর হাইলাস। ওকে,
বৃক্কের রোগের লক্ষণগুলি কী কী? বৃক্কের মানে কিডনির রোগের লক্ষণ কোনগুলো বলো দেখি। এইগুলো এতদিনে তোমাদের জানা কথা। বৃক্কের রোগের লক্ষণগুলো বের করো, করে দেখো কোনগুলা বৃক্কের রোগের লক্ষণ কোনগুলো আছে, কোনগুলা বলো। এটা তোমরা কমেন্ট করে জানাবা, এটা আর আমি বলবো না। এতদিনে এইগুলা জানার কথা তোমাদের, কমেন্ট করে বলবা এটা, ঠিক আছে। এরপর দেখো কিডনি ডায়ালাইসিস, বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন করা। হ্যাঁ, কিডনি ডায়ালাইসিস বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন করা। স্বল্প ব্যয়ে সম্পন্ন হয়। কিডনি ডায়ালিসিস স্বল্প টাকায় সম্পন্ন হয়? কখনোই না। অনেক কি বলে, স্বল্প ব্যয়ে এটা সম্পন্ন হয় না, সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, এই যে সাপেক্ষটা আবার যুক্তক্ষ দেখো দেয় নাই, যুক্তক্ষ যেটা আসছে এইটা আবার দিয়ে দেয় নাই। আর যাই হোক, এটা সময় সাপেক্ষ হবে, একটু বুঝে নাও। এটা হচ্ছে সময় সাপেক্ষ। হ্যাঁ, অনেক সময় নিয়ে কিডনি ডায়ালাইসিস করা লাগে। এটা বৈজ্ঞানিক একটা রক্ত পরিশোধনের উপায়, কিন্তু এটার খরচ অনেক বেশি। তাহলে 1 আর 3, এই দেখো নাম্বার। এরপরটা যাই দেখো, ফুটবল খেলতে গিয়ে সাইফুল পায়ের গোড়ালিতে আঘাত পেল, এক্ষেত্রে তার কোন অস্থি ক্ষতিগ্রস্ত হয়? কোন অস্থি কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। কোন অস্থি ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। এটা জন্য কী করে, আচ্ছা যাই হোক, বাদ দাও। আচ্ছা, ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালির মধ্যে, এই যে গোড়ালি, এই যে গোড়ালি কোনটা, এই অংশটা হচ্ছে গোড়ালি। এটা যদি একটা পা হয়, এই অংশটা হচ্ছে গোড়ালি। আমি আর্ট করতে পারি না ফোনের মধ্যে, যাই হোক দেখালাম। এটা হচ্ছে গোড়ালি, এই যে এটা হচ্ছে পা একজনার, এই জায়গাটা হচ্ছে গোড়ালি। হ্যাঁ, তো আঘাত পেলে এক্ষেত্রে তার কোন অস্থি ক্ষতিগ্রস্ত হয়? এই জায়গায় কোন অস্থি থেকে বলো? শরীরের যেই সকল অস্থিগুলো আছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের। হ্যাঁ, তো এটা হচ্ছে মেটাটার্সাল। ঠিক আছে। টেন্ডন কোন ধরনের টিস্যুর উদাহরণ? টেন্ডন কোনটা বলো? টেন্ডন লিগামেন্ট যুক্ত দুইটা নাম বলে দিলাম, টেন্ডন লিগামেন্ট। এই দুটো হচ্ছে যোজক টিস্যুর উদাহরণ। এইগুলো কি যোজক টিস্যু, ঠিক আছে না? তো এগুলো আমাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, টেন্ডন এবং লিগামেন্ট। আচ্ছা, এরপর দেখো বাহু সঞ্চালনে কাজ করে। বাহু সঞ্চালনে কোন দুইটা পেশি কাজ করে বলো? আমাদের যে হাত আছে, এই যে হাত আছে না, হাতের যে এই জায়গার মধ্যে যে বাহু আছে না, বাহু, এই যে মনে করো এটা অস্থি, এইদিকে একটা পেশি আছে, এইদিকে একটা পেশি আছে। একটা আছে কি বাইসেপস, আর একটা কি ট্রাইসেপস। একটা হচ্ছে বাইসেপস আর একটা হচ্ছে ট্রাইসেপস। ডায়াফ্রাম এই জায়গায় কই থেকে আসবে বলো তো? ডায়াফ্রাম এখানে আসবে? ডায়াফ্রাম তো আমাদের এই যে বক্ষ গহ্বর আর উদর গহ্বরের মাঝখানের পর্দা, ডায়াফ্রাম। তো এখানে বাইসেপস পেশি আর ট্রাইসেপস পেশি হবে উত্তর। বাহু সঞ্চালনের কাজে এই দুটা ব্যবহার হয়। বাইসেপস আর ট্রাইসেপস মানে কি 1 আর 2, 1 আর 2, 1 আর 2 কোথায়? এই যে ক নাম্বারের মধ্যে, এটা হবে সঠিক উত্তর। ওকে, এবার দেখো চিত্রের কে চিহ্নিত অংশটির নাম কি? চিত্রের কে চিহ্নিত অংশ, একটা অস্থি দিয়েছে, অস্থি একদম প্রান্তে কি থাকে? তরুণ অস্থি থাকে, তাই না? অস্থির একদম কোনার মধ্যে তরুণ অস্থি থেকে, এই যে এটা একটা অস্থি, এইটা একটা অস্থি, মাঝখানে কি থাকে বলো? দুইটা অস্থির মাঝখানে তরুণ অস্থি থাকে। তাহলে কে চিহ্নিত অংশটির নাম কি হবে বলো? কে চিহ্নিত অংশটির নাম হবে আমাদের এই যে মামুর বেটা তরুণ অস্থি। দেখছো? তাহলে এটা সঠিক উত্তর হবে তরুণাস্থি, মামুর বেটা তরুণাস্থি। ঠিক আছে, মামুর বেটা ভাই হয়। আচ্ছা দেখো, এই দেখো, এরপর আবার ওই সেম উদ্দীপক দিছে, দেওয়ার পর প্রশ্নটা চেঞ্জ করে দিছে। চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য কী? চিহ্নিত অংশ কি? কে? তরুণাস্থির বৈশিষ্ট্য কী? যোজক কলার ভিন্ন রূপ। আমাদের অস্থি এবং তরুণাস্থি পড়ার সময় কিন্তু এই জিনিসগুলো আমাদের পড়া থাকা উচিত। যোজক কলার ভিন্ন রূপ হচ্ছে, দুঃখিত রে, ডিভাইসে নেওয়ার কারণে আসলে কত প্রকার সমস্যা। আচ্ছা, যোজক কলার ভিন্ন রূপ, হ্যাঁ এটা ঠিক আছে। যোজক কলার ভিন্ন রূপ হচ্ছে তরুণাস্থি যোজক কলার ভিন্ন রূপ। অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক। হ্যাঁ, তরুণাস্থি যদি স্থিতিস্থাপক এবং নরম না হয়তো হাত কি বাঁকা সোজা করতে পারতাম না, কিন্তু এইগুলো নরম এবং স্থিতিস্থাপক হওয়ার কারণে আমরা হাত সোজা করতে পারি, বাঁকা করতে পারি, তারপরে ভাঁজ করতে পারি, সব কিছু করতে পারি, তাই না? কন্ড্রোইন নামক রাসায়নিক বস্তু বের হয়। হ্যাঁ, তরুণাস্থি থেকে কন্ড্রোইন নামক রাসায়নিক বস্তু বের হয়, যেগুলা ওখানে জমা থাকে,
তাই না? তাহলে তাহলে কী হবে এটার উত্তর? এটার উত্তর হবে ঘ নাম্বার, এই যে তিনটেই। ওকে, এটা হবে সঠিক উত্তর। পরটায় যাই, দেখো কোনটি দিন নিরপেক্ষ উদ্ভিদ, মানে এর তোমার দিনের মধ্যেও যেমন চলে, রাতের মধ্যেও তেমন চলে। কোনটি দিন নিরপেক্ষ, দিন রাত দরকার নাই, এর সব সময় সমান থাকে। আর কোনোগুলোর আছে কি দিনের মধ্যে সালেকশন অক্সিলেশন বৃদ্ধি হয়, দিনের মধ্যে ফুল ফোটে। আর কোনোগুলো আছে রাতের মধ্যে সালেকশন অক্সিলেশন বৃদ্ধি পায়, রাতের মধ্যে ফুল ফোটে। কিন্তু দিন রাত একটারও দরকার নেই, এরা সবসময়ই সমান থাকে। কোন উদ্ভিদগুলা? কোনটি দিন নিরপেক্ষ উদ্ভিদ, দিন নিরপেক্ষ মানে রাতের উদ্ভিদ। রাতের উদ্ভিদ কোনগুলা? দিন নিরপেক্ষ রাতের উদ্ভিদ কোনটা? শশা, এই যে শশা। এগুলো কিন্তু তোমাদের উদাহরণের মধ্যে দেওয়া আছে, বই খুলে দেখতে পারো। দিন নিরপেক্ষ উদ্ভিদ হচ্ছে শশা, অর্থাৎ রাতের দিকে এরা বেশি ঝুঁকে পড়ে, রাতের দিকে বেশি নির্ভরশীল। ঠিক আছে, দুঃখিত দুঃখিত দুঃখিত। দেখো তারপরের এমসিকিউটা বলছে যে ধানের একটা রোগ বলছে, ধানের রোগের জীবাণু কোনটা? ধানের রোগের জীবাণু কোনটা? ধানের রোগের জীবাণু কোনটা বলো? ধানের রোগের জীবাণু হচ্ছে ছত্রাক। ছত্রাকের কারণে ধানের রোগ হয়। ঠিক আছে, এই ছত্রাকের কারণে ধানের বাকানি রোগ হয়। এরপর দেখো আবার এটাই আসছে, আর গ্রন্থির অবস্থান, থাইমাস গ্রন্থির অবস্থান কোথায় বলো? থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়? থাইমাস গ্রন্থি আমাদের কিডনির উপরে অবস্থিত। কিডনি অর্থাৎ আমাদের যে বৃক্ক আছে, বৃক্কের উপরিভাগে আমাদের থাইমাস গ্রন্থি অবস্থিত। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। এগুলো আসলে বোঝায় দেওয়ার মতো কিছু নেই। আমাদের শরীরের একটা কিডনির একটা অংশের অবস্থান, এটার কি বোঝাবো বলো? এটা আমাদের শরীরের একটা অঙ্গের অবস্থান, এটা মনে রাখতে হবে। কিডনির উপরে আমাদের থাইমাস গ্রন্থি অবস্থিত। এরপর এপিলেপসি, এপিলেপসি কোনটা? হাত পা যখন কাঁপে, হাত পা যখন কাঁপে ওইটা হচ্ছে এপিলেপসি রোগ। ঠিক আছে, আমাদের এই যে বৃদ্ধ বাড়িতে যারা বৃদ্ধ আছে তাদের দেখবা হাত কাঁপতেছে, কোনো একটা কাজ করতে গেল হাত কাঁপতেছে, এটা হচ্ছে এপিলেপসি। ঠিক আছে, হাত কাঁপতেছে, হাঁটতে গেলে পা কাঁপতেছে, এটা হচ্ছে এপিলেপসি, এটা হচ্ছে এপিলেপসি। আচ্ছা দেখো, মাংসপেশি নাড়াতে পারে না ঠিকমতো, হ্যাঁ ঠিকমতো মাংসপেশি নাড়াতে পারে না, রোগী অজ্ঞান হয়ে পড়ে মাঝে মধ্যে। হ্যাঁ, এরা বেশি যখন কাঁপুনি ওঠে, আবার মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে, তারপরে শরীরে খিঁচুনি বা কাঁপুনি দেখা যায়, যেটা এতক্ষণ বললাম। মাংসপেশি ভালো করে নিজের সাধ্যমতো নাড়াইতে পারে না, চাইতেছে হাত একদিকে নিয়ে যেতে, কাঁপুনির ফলে আরেক দিকে চলে যেতেছে, তাই না? চাইতেছে পা দিয়ে হেঁটে এক জায়গায় যাইতে, কাঁপুনির কারণে যাইতে পারতেছে না, ভালো করে মাংসপেশি নাড়াইতে পারতেছে না, অজ্ঞান মাঝে মাঝে হয়ে পড়ে, শরীরের খিঁচুনি দেখা যায়, কাঁপুনি দেখা যায়। তাহলে এটা সঠিক উত্তর হবে ঘ। ঠিক আছে, এরপর দেখো, এরপর বলে দিছে যে কোন কোন হরমোন উদ্ভিদের শ্বসন ক্রিয়ার হার বাড়ায়? এটা আমরা জানি যে অক্সিন হচ্ছে উদ্ভিদের শ্বসন ক্রিয়ার হার বৃদ্ধি করে, তাই না? আচ্ছা, এরপরটা যাই, দেখো এখন শেষ করার চেষ্টা করব যেহেতু 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। তুরিন স্কুল বাস থেকে দ্রুত নামার সময় দেহের ভারসাম্য রক্ষা করতে না পারায় পড়ে গেল। তুরিনের এই সম্পূর্ণ কার্যাবলী মস্তিষ্কের কোন অংশটির দ্বারা নিয়ন্ত্রিত হয়? অর্থাৎ এই যে তুরিন দেহের স্কুল বাস থেকে নামার সময় দ্রুত নামার কারণে দেহের ভারসাম্য রক্ষা করতে না পারে পড়ে গেল, এই যে কাজটা এটা মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? পড়ে গেল যে এই কাজটা কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? আচ্ছা, এটা হবে কি সেরিবেলাম, এইটা হচ্ছে সেরিবেলাম। এখন তো বিস্তারিত বলতেছি না, তবে সিকিউতে পড়ানোর সময় আসলে ইনশাল্লাহ বলে দেব সেরিবেলামের কারণে এই জিনিসটা হয়। ঠিক আছে, আচ্ছা বিস্তারিত এখন বলতেছি না। বহুগুচ্ছ পুংস্তবক থাকে কোন উদ্ভিদে? জবা, মটর, শিমুল, আম। এর সঠিক উত্তর হবে জবা। কেন জবা? এই যে জবা, দেখো জবা ফুল, এর মধ্যে কিন্তু বহুগুচ্ছ থাকে। এদের যেই স্তবক থাকে পুংস্তবক, এরা কিন্তু বহুগুচ্ছে থাকে, এরা বহুগুচ্ছে থাকে, তাদের অনেকগুলা গুচ্ছে থাকে।
এইখানে কিছু গুচ্ছ, মাঝখানে একটু গ্যাপ, এখানে একটু গুচ্ছ, মাঝখানে একটু গ্যাপ, এখানে একটু গুচ্ছ, একটু গ্যাপ, মাঝখানে আবার গুচ্ছ, একটু গ্যাপ, আবার গুচ্ছ, এইভাবে থাকে। হ্যাঁ, তো এই জন্যে জবা হচ্ছে বহু গুচ্ছের পুংস্তবক। এরপর দেখো দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র দুইটা আমাদের অনেক পরিচিত চিত্র। একটা হচ্ছে পুংস্তবকের চিত্র, আর একটা হচ্ছে স্ত্রী স্তবকের চিত্র। পুংস্তবক একটা, স্ত্রী স্তবক একটা। দেখো দিছে চিত্রের পি অংশটি নিষেকের পর পরিণত হয়। চিত্রের পি অংশ অর্থাৎ এই যে অংশটুকু, আচ্ছা দেখো আমাদের যে পি অংশটা আছে, এই যে এইখানে পি অংশটা আছে, এইটা নিষেকের পর কিসে পরিণত হয়? এই পি অংশ আর যেটা এন অংশ আছে, এই দুইটা কিন্তু মিলিত হয়ে কি তৈরি করবে? জাইগোট তৈরি করবে। জাইগোট তৈরি করবে। এটা সঠিক উত্তর না? না, এটা সঠিক উত্তর না। এখানে বলছে যে পি অংশটা নিষেকের পর কোথায় পরিণত হবে? পি এবং এন দুইটা মিলে জাইগোট তৈরি করবে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র পি এর ক্ষেত্রে যখন আমি চিন্তা করব তখন কিন্তু আমাকে ভ্রূণ দাগাইতে হবে, কারণ দুইটা মিলিত হয়ে যখন জাইগোট গঠন করবে। এটা হচ্ছে পি এবং এন, পি এবং এন দুইটার ক্ষেত্রে প্রযোজ্য হবে এই জাইগোট। কিন্তু শুধু পি যখন বলবো তখন এটা ভ্রূণ বলতে হবে, কারণ পি এবং এন তৈরি হওয়ার পর একসময় ভ্রূণে পরিণত হবে। যার কারণে আমি পিটাকে ভ্রূণ বলবো, যে এটা ভ্রূণে পরিণত হবে। ওকে, এরপরটা চলে যাই। চলো দেখো আবার ওই চিত্র দুটো দেওয়া আছে, প্রশ্ন চেঞ্জ হয়েছে। চিত্রের এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে, অর্থাৎ পুংস্তবক এবং স্ত্রী স্তবকের ক্ষেত্রে এম ও এন মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে। এম এবং এন মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে। এবং এম এবং এন কোনটা? এই যে এম মাঝের মধ্যে যখন দুইটা তোমার কোষ যখন থাকে একসাথে, দুইটা কোষ এই যে এইভাবে আছে, ঠিক আছে। আর এই যে এন অর্থাৎ যে পুংস্তবকের মধ্যে থেকে একটা কোষ গিয়ে এর সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড গঠন করবে, ট্রিপ্লয়েড। এটা হবে এম। এবং এন অর্থাৎ এই যে ট্রিপ্লয়েড যে গঠন করলো, এই ট্রিপ্লয়েডটা শস্যকোষ তৈরি করবে। অর্থাৎ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এম এবং পি এর সাথে এন এর মিলনের দ্বিনিষেক ঘটে। হ্যাঁ, এটাও ঠিক আছে, দ্বিনিষেক ঘটবে। পি এবং এন মিলিত হয়ে চারা গাছ তৈরি করবে, অবশ্যই চারা গাছ তো তৈরি করবে। তাহলে তিনটাই ঠিক আছে। এর উত্তর হবে কি? ঘ। এর উত্তর হবে কি? ঘ হবে উত্তর। এরপর দেখো বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য। বায়ুপরাগী ফুল কোনগুলা বলতো? বায়ুপরাগী ফুল কোনগুলা? বায়ুপরাগী ফুল হচ্ছে যেই ফুলগুলার মধ্যে মধুগ্রন্থি নাই, যেইগুলোর মধ্যে মধুগ্রন্থি নাই এবং হালকা হয়, ভেসে ভেসে যাইতে পারে, বায়ুপরাগী। ঠিক আছে, এই যে দেখো ফুল রঙিন এবং মধুগ্রন্থিযুক্ত, এখনই বললাম মধুগ্রন্থি থাকবে না, তাহলে এটা হবে না। ফুল হালকা এবং মধুগ্রন্থিহীন, এটা হবে। গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত, কেন এই ধরনের হয়? কারণ বায়ুতে একটু ভেসে গেলেই যেন আর একটা ফুলের সাথে এই আঠালো হওয়ার কারণে আরেকটা ফুলের সাথে যাতে লেগে যেতে পারে, এই জন্যে গর্ভমুণ্ড আঠালো হয় এবং শাখান্বিত হয়। তাহলে 2 এবং 3, এই যে খ নাম্বার 2 এবং 3। এরপর দেখো টেকনিক্যাল একটু প্রবলেমের কারণে আমি এক্সট্রিমলি আসলে সরি, তারপরেও একটু তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করো, যেহেতু তোমাদের পরীক্ষা। লাইভে আসলে ইনশাআল্লাহ ভালোভাবে কথা হবে, ভালোভাবে দেখা হবে, ভালোভাবে আলোচনা হবে। এখন জাস্ট এমসিকিউগুলো দেখে নাও। হ্যাঁ, এরপর দেখো এইচআইভি ভাইরাসে থাকে, এইচআইভি ভাইরাসে কী কী থাকে বলো? এইচআইভি ভাইরাসে কী কী থাকে? এইচআইভি ভাইরাসে আরএনএ থাকে, ঠিক আছে, এটা আরএনএ ভাইরাস। ক্যাপসিড থাকে, এটাও ঠিক আছে। ফসফোলিপিড লেয়ার থাকে, এটাও ঠিক আছে। তাহলে এইচআইভি ভাইরাসে কী কী থাকে এটা তোমাদের মুখস্থ থাকার কথা, তাই না? এইচআইভি ভাইরাসের দেহের মধ্যে কী কী থাকে? আরএনএ থাকে, ক্যাপসিড থাকে, ফসফোলিপিড লেয়ার থাকে, তিনটেই থাকে। তাহলে এখানে উত্তর হবে ঘ, তাই না? এরপর দেখো নিষেকের কত সপ্তাহ পর অমরা গঠিত হয়? নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়? আসলে প্রশ্নটা এরকম হবে যে নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়, এরকম হবে প্রশ্নটা। তোমাদের পরীক্ষা যদি আসে এরকম দিবে যে নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়। দেখো কতগুলা বোর্ডের মধ্যে আসছে, দেখো বোর্ডগুলো দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো এটা ইম্পর্টেন্ট। নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হবে বলো, বলে দাও সুন্দর করে। 12 সপ্তাহের মধ্যে, 12 সপ্তাহের মধ্যে অমরা গঠিত হবে, ঠিক আছে।
এরপরে দেখো, এরপরে একটু থামতে হবে আমাদেরকে। এরপরে আমাদের যেই চিত্রটা দিছে, উদ্দীপকটা দিছে দেখো, এম দম্পতি উভয়েই থ্যালাসেমিয়ার বাহক। থ্যালাসেমিয়া যে রোগটা আছে সেইটার বাহক এম দম্পতি। এম একটা দম্পতি, স্ত্রী আর স্বামী মিলে একজন দম্পতি। সেই দম্পতি থ্যালাসেমিয়া রোগের বাহক। এরা হচ্ছে এম দম্পতি, এরা থ্যালাসেমিয়া রোগের বাহক, ঠিক আছে। আর এন দম্পতি আরেক জোড়া দম্পতি, অর্থাৎ স্ত্রী এবং স্বামী, এদের একসাথে বলে দম্পতি। এরা হচ্ছে কি, স্বামী হচ্ছে বর্ণান্ধ আর স্ত্রী কি স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, অর্থাৎ স্ত্রী সুস্থ এবং স্বামী বর্ণান্ধ, ঠিক আছে। আচ্ছা, এইগুলো মিশিয়ে দেই, এগুলো লাগবে না আমাদের। তাহলে জিজ্ঞেস করছে যে এন দম্পতির সন্তানদের ক্ষেত্রে, এন দম্পতির যখন সন্তান হবে সেই সন্তানের ক্ষেত্রে কী কী হবে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এক্স এটা হচ্ছে স্ত্রী, এক্স ওয়াই এই যে স্বামী, ঠিক আছে। তো এটা হচ্ছে এন দম্পতি, এটা হচ্ছে স্ত্রী, এটা হচ্ছে স্বামী, এরা হচ্ছে এন দম্পতি। হ্যাঁ, তো এদের যখন সন্তান হবে এক্স ওয়াই, আবার এই যে এক্স আবার এই যে এক্স ওয়াই, ঠিক আছে। এদের এই যে সন্তানগুলো হইল, এদের এই যে এইটা হবে বাহক, আবার এই যে এইটা হবে বাহক। যেহেতু দেখো দুইটারই মিশ্রণ আছে, এই যে এইটার এক্সটা আসছে, আবার এইটারও এক্স আসছে, তাহলে এই দুটা হবে বাহক। যে দুটা গোল দেওয়া আছে এখন, এই দুটো হবে বাহক। হ্যাঁ, আর এই যে এই দুটো আছে, এরা কিন্তু বাহক তবে সুস্থ, ঠিক আছে। এরা বাহক তবে সুস্থ, এরা বাহক কিন্তু সুস্থ থাকবে। হ্যাঁ, আর এই যে এরা আছে, এরা হবে সুস্থ। এরা বাহক সুস্থ, এরা এমনিতেই সুস্থ। তাই এক্স ওয়াই দিয়ে কী হয়, ছেলে হয়। এই যে এক্স ওয়াই এটাও হবে ছেলে, এই যে এক্স ওয়াই এটাও হবে ছেলে। তাহলে এই যে সকল পুত্র সুস্থ, এই অপশনটা ঠিক আছে। আর এই যে এক্স এটা হবে কি, মেয়েগুলো কি হবে, বাহক হবে। যে সকল কন্যা বাহক হবে, এটা ঠিক আছে। কিন্তু সকল সন্তান কি বর্ণান্ধ হবে না, সকল সন্তান বর্ণান্ধ হবে না। তাহলে এই অপশনটা ঠিক নেই। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 3। 1 এবং 3 কোথায় আছে, এই যে গ নাম্বার হবে সঠিক উত্তর। ওকে, এরপরে দেখো, এম দম্পতির উভয়ই থ্যালাসেমিয়ার বাহক। এন দম্পতির মধ্যে স্বামী স্ত্রী বর্ণান্ধ, অর্থাৎ আগের উদ্দীপকটাই দিয়ে দিছে। এখন জিজ্ঞেস করছে এম ও এন দম্পতির সন্তানদের মধ্যে কত শতাংশ বাহক হবে। কত শতাংশ, একটু আগে আমরা কিন্তু দেখলাম এক্স ওয়াই, অর্ধেক হচ্ছে সুস্থ আর অর্ধেক সুস্থ কিন্তু বাহক। তার মানে এখানে হচ্ছে 50% দুঃখিত, 50% সুস্থ আর 50% সুস্থ কিন্তু বাহক, তাই না? তাহলে এখন জিজ্ঞেস করছে এম ও এন দম্পতির সন্তানদের মধ্যে কত শতাংশ বাহক হবে। এম দম্পতির কিন্তু উভয়ই থ্যালাসেমিয়ার রোগের বাহক, সেক্ষেত্রে ওদেরও অর্ধেক সন্তান হবে সুস্থ আর অর্ধেক সন্তান হবে বাহক, ঠিক আছে। তাহলে জিজ্ঞেস করছে যে এম এবং এন দম্পতির সন্তানদের মধ্যে কত শতাংশ বাহক হবে। 50% হবে বাহক, 50%, এই যে 50%, ঠিক আছে। ওকে, এরপর দেখো, এরপর যেটা জিজ্ঞেস করছে যে 5 বছর পূর্বে সুমির বিয়ে হয়েছে। পুত্র সন্তানের আশায় তারা এ পর্যন্ত 3 বার কন্যা সন্তান নিয়েছে। এজন্য তার স্বামী এবং শাশুড়ি সারাক্ষণ তাকে দোষারোপ করতে থাকে। আসলে এখানে সুমিকে দোষারোপ করে কী হবে বলো, কারণ সন্তান জন্মদানের ক্ষেত্রে পুরুষ ভূমিকা রাখে, স্ত্রীদের ভূমিকা আছে, তবে পুরুষ মুখ্য ভূমিকা রাখে, কারণ তার কাছ থেকে এক্স এবং ওয়াই যে কোনো একটা যাইতে পারে। ওয়াই গেলে সন্তান পুরুষ হবে, এক্স গেলে সন্তান মেয়ে হবে। এখানে সুমির তো কোনো দোষ নেই, তাই না? তাহলে পুত্র সন্তানের আশায় যখন 3 বার কন্যা সন্তান নিল, তখন তার স্বামী এবং শাশুড়ি সারাক্ষণ তাকে দোষারোপ করে। তাকে দোষারোপ করে লাভ নেই, এটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো সুমির সন্তানদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, এখানে দেখো ক্রোমোজোমের কথা বলে দিছে। হ্যাঁ, আমাদের দেহের মধ্যে মেয়ে হোক বা ছেলে হোক, আমাদের দেহের মধ্যে
46 ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকে, 46টা ক্রোমোজোম থাকে। এর মধ্যে এক জোড়া লিঙ্গ ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা দেখো, এদের মধ্যে কিন্তু 44 জোড়া হচ্ছে অটোসোম, 44টা, 22 জোড়া। তাহলে এখানে 44টা হচ্ছে এক্স এক্স, 44টা হচ্ছে এক্স এক্স হবে, যেহেতু সে মেয়ে তাই না, তাহলে তার দেহের মধ্যে সবগুলা ক্রোমোজোমই হবে এক্স এবং এক্স, দুইটাই এক্স হবে, 44 জোড়া, তাই না? এই যে 44 এক্স নন এক্স, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা তোমাদের এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেই, আচ্ছা দেখো, আর সুমির ক্ষেত্রে ধরতেছি, সুমি হচ্ছে একজন মহিলা, মহিলার ক্ষেত্রে দুইটা ক্রোমোজোমই হয় কি এক্স এক্স, ঠিক আছে? এটা হচ্ছে সুমির দেহের মধ্যে থাকা ক্রোমোজোম। হ্যাঁ, তো এই ক্রোমোজোম কত জোড়া থাকে, সেক্স ক্রোমোজোম কত জোড়া থাকে? 22 জোড়া থাকে, তাই না? 22 জোড়ায় কতটা হয়? 44টা। তাহলে এই যে এক্স এবং এক্স দুইটা ক্রোমোজোম, এইগুলো হবে 44টা করে, এই যে ক নাম্বারের মধ্যে 44টা করে, ঠিক আছে? ওকে, এরপর দেখো 5 বছর পূর্বে, আচ্ছা, একই উদ্দীপক সুমির পুত্র সন্তান হবে যদি স্বামীর কাছ থেকে ওয়াই আসে। এই যে একটু আগে বললাম ওয়াই আর এক্স মিলিত হয়ে পুত্র হবে, তাহলে স্বামীর কাছ থেকে ওয়াই যেতে হবে, স্বামীর কাছ থেকে ওয়াই বহনকারী শুক্রাণুটা আসতে হবে, স্বামীর কাছ থেকে এক্স বহনকারী শুক্রাণু আসলে আবার মেয়ে হবে, এরা চায় সন্তান, এই যে পুত্র, তাহলে আসতে হবে কি ওয়াই, এবং নিষিক্ত জাইগোট হবে এক্স ওয়াই। তাহলে সুমির কাছ থেকে এক্স আসেই, তো স্বামীর কাছ থেকে ওয়াই আসলে এক্স ওয়াই, এই দুইটা হবে জাইগোট। তাহলে 1 এবং 3 ঠিক আছে, 1 এবং 3 কোথায়? এই যে নাম্বারে, ঠিক আছে? এটা হবে জাইগোট তাদের। আচ্ছা, কোনটিতে শক্তির অপচয় কম হয়? আচ্ছা তোমাদের একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে যেই খাদ্য শিকল বা খাদ্য জালটা সবচাইতে ছোট হবে তার মধ্যেই শক্তির অবস্থায় বেশি হবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা জাল, মানে এইটা একটা প্রাণী, এটা একটা প্রাণী, এটা একটা প্রাণী, এটা একটা প্রাণী, এটা একটা প্রাণী, মনে করো এর কাছ থেকে শক্তি এর কাছে গেল, এর কাছ থেকে আবার এর কাছে গেল, এর কাছ থেকে আবার এর কাছে, এর কাছ থেকে আবার এর কাছে। প্রত্যেকটা প্রাণীর কাছ থেকে যখন শক্তি আরেকজনের কাছে যাচ্ছে কিছু শক্তি অপচয় হয়, এর কাছ থেকে এর কাছে যাওয়ার সময় আবার কিছু শক্তি অপচয় হয়, এর কাছ থেকে এর কাছে যাওয়ার সময় আবার কিছু শক্তি অপচয় হয়, এর কাছ থেকে এর কাছে যাওয়ার সময় আবার কিছু শক্তি অপচয় হয়। তাহলে শিকলটা যত লম্বা হবে শক্তির অপচয় তত বেশি হবে, তাই না? এখন লক্ষ্য করো, শিকলটা যদি কম হয়, মনে করো যে শুধুমাত্র 2টা বা 3টা, এর কাছ থেকে এর কাছে গেল, শক্তি একটু কম, মানে শক্তি অপচয় হলো, এরপর এর কাছ থেকে এর কাছে গেল, এই শক্তি অপচয় হলো, কিন্তু আগের তুলনায় কম হয়েছে, কারণ আগে ছিল 5টার ক্ষেত্রে যে শক্তি অপচয় হবে, এখন 3টার ক্ষেত্রে শক্তি অপচয় তার থেকে কম হবে। তাহলে যেই খাদ্য শিকলের মধ্যে প্রাণী বা খাদক বা যে সকল জীব আছে, জীবের সংখ্যা কম থাকবে, সেইটার মধ্যে শক্তির অপচয় কম হবে। এখানে দেখো এই যে শেষেরটা সবুজ উদ্ভিদ থেকে শামুকে গেছে খাদ্য জালটা, এইটার মধ্যে শক্তি অপচয় কম হবে, কারণ এটার মধ্যে প্রাণী কম বা উদ্ভিদ কম বা জীব কম, ঠিক আছে? এরপর দেখো, একটি বড় আম গাছের নিচে ছোট চারা গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার কারণ কি? আলোর জন্য সংগ্রাম। হ্যাঁ, কারণ একটা বড় উদ্ভিদের নিচে আলো কিন্তু কম থাকে, তাহলে আলোর জন্য সে সংগ্রাম করবে, বাতাসের জন্য দরকার নেই, বাতাস সব জায়গার মধ্যেই ফ্লো হয়, সুন্দরভাবে ফ্লো হয়। পানির জন্য সংগ্রাম হবে রে, পানির জন্য সংগ্রাম, আর নিচের কোনটি সঠিক হবে? এইখানে আবার এখানেও চলে আসছে সংগ্রাম, এই যে এখান থেকে এইটুকু হবে উত্তর, মানে অপশন। হ্যাঁ, পানির জন্য সংগ্রাম করতে হবে, কারণ বড় উদ্ভিদ বেশি পানি গ্রহণ করে, ফলে তার নিচের উদ্ভিদটা কম পানি পাবে। আলো তো ওই যে উপর থেকে বড় উদ্ভিদটাকে ঢেকে নিয়ে আসে, আলো পাবে না, কম পাবে, সংগ্রাম করতে হবে। পানির জন্য তাকে সংগ্রাম করতে হবে ওই ছোটো উদ্ভিদটাকে। বাতাস অল জায়গায় ফ্লো হয়, তাহলে বাতাসের জন্য সংগ্রাম করার দরকার নেই। 1 আর 3 হবে উত্তর, গ নম্বর। ওকে, এরপর একটা চিত্র দিচ্ছি, দেখো একজন ব্যক্তির মুখ থেকে আমরা একটা বিকারের মধ্যে পানিতে ফু দিতে দেখতেছি। হ্যাঁ, তো ফু দিলে আমাদের কি গ্যাস বের হয়? কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? তো চিত্রে নির্গত গ্যাস পরিবেশের অধিক হলে কি হবে? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হবে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হবে, কারণ কি? দুঃখিত,
দিছি, এখানে একটু প্রবলেম করতেছে, বুঝছো? আচ্ছা, তারপর আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো, চিত্রের নির্গত গ্যাস পরিবেশে অধিক হলে কী হবে? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, কারণ বরফ গলে যাবে সমুদ্রপৃষ্ঠে। মানে পরিবেশে যখন কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে তখন পরিবেশ গরম হয়ে যাবে, পরিবেশের তাপমাত্রা বেড়ে যাবে। ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ফলে পরিবেশের তাপমাত্রা যখন বাড়বে তখন বরফ গলে যাবে, ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। ঠিক আছে না? তো এই যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হয়, পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়, একটু আগে বললাম। পরিবেশে অক্সিজেনের পরিমাণ বাড়বে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, অক্সিজেনের পরিমাণ কীভাবে বাড়বে? তার মানে অক্সিজেনের পরিমাণ বাড়বে না। উত্তর হবে 1 এবং 2, এই যে ক নাম্বার হবে উত্তর। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, টিস্যু কালচার প্রযুক্তিতে অটোক্লেভ যন্ত্রে কত তাপমাত্রায় রেখে জীবাণুমুক্ত করা হয়? বইটা সুন্দর করে বের করে টিস্যু কালচারের মধ্যে গিয়ে দেখো, সুন্দর করে লেখা আছে কত? 121 ডিগ্রি সেলসিয়াস। 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জীবাণুমুক্ত করতে হয়, তাই না? আচ্ছা, জিএমও এর মাধ্যমে ডিএনএর কাঙ্ক্ষিত জিন স্থানান্তর সম্ভব। ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে। আমরা জানি কি, জিএমও এর মাধ্যমে যখন আমরা ডিএনএর কাঙ্ক্ষিত জিন স্থানান্তর করি তখন যে কোনো কিছু থেকে যে কোনো কিছুর মধ্যে আমরা জিন স্থানান্তর করতে পারি। সেক্ষেত্রে ব্যাকটেরিয়া থেকে মানুষ করতে পারবো, উদ্ভিদ থেকে প্রাণী এটাও করতে পারবো, প্রাণী থেকে উদ্ভিদ এটাও করতে পারবো। অর্থাৎ যার কাছ থেকে খুশি তার কাছ থেকে জিন নিয়ে যার কাছে খুশি তাকেই স্থানান্তর করতে পারবো। তার মানে এখানে সঠিক উত্তর হবে ক। ঠিক আছে? এরপরেরটা চাই, দেখো, টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটা? টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটা বলো? এটা আমি উত্তর দেবো না, এটা তোমরা বলবা, এটা তোমরা কমেন্টে বলে দেওয়া, আমি এটা পড়াবো না, আমি এটা বলে দিব না। টিস্যু কালচার পদ্ধতিতে কোনটা ব্যবহৃত হয় তোমরা বলে দিবা, কমেন্টে এটা বলবা। গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধিতে কোন জিন স্থানান্তর করা হয়? এটা কে না জানে বলো? এটা ক্লাসের কে না জানে? প্রোটিন সি, বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। গরুর দুধের আমিষের পরিমাণ বৃদ্ধিতে প্রোটিন সি জিন স্থানান্তর করা হয়েছে, তাই না? কতগুলো বোর্ডে আসছে দেখছো? বোর্ডগুলো দেখো কতগুলো বোর্ডে আসছে, ভালো করে পড়ে নেবা। এরপর দেখো, উদ্দীপকের সি চিহ্নিত অংশটি, সি চিহ্নিত অংশ এই অংশটা, সি চিহ্নিত অংশটা ব্যাকটেরিয়ার নাকি দ্বিসূত্র কাঙ্ক্ষিত ডিএনএ? এটা কি কাঙ্ক্ষিত ডিএনএ? না, এটা তো কাঙ্ক্ষিত ডিএনএ না। কাঙ্ক্ষিত ডিএনএ তো আমরা এইটা থেকে যখন ট্রান্সলেট হবে তখন হবে। তো ব্যাকটেরিয়ার ডিএনএ, হ্যাঁ এটা ব্যাকটেরিয়ার ডিএনএ, ইকোলাই ব্যাকটেরিয়া, এটা দ্বিসূত্রক। হ্যাঁ, ডিএনএ যেহেতু এটা দ্বিসূত্রক হবেই, কিন্তু কাঙ্ক্ষিত ডিএনএ কি এইটা? না, এটা তো আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ না। আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ ওইটাই যেটা আমরা এই যে এইটার মাধ্যমে বংশবৃদ্ধি করাই পাবো। এইটার বংশবৃদ্ধি করানোর পর আমরা যখন ডিএনএ পৃথক করবো, ওইটা আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ, তাই না? তো এটা ব্যাকটেরিয়ার ডিএনএ, এটা ঠিক আছে, এবং এটা দ্বিসূত্রক, যেহেতু ডিএনএ তাই দ্বিসূত্রক হবে, তাহলে এটাও ঠিক আছে। তাহলে উত্তর হবে 1 এবং 2, এই যে 1 এবং 2 হবে উত্তর। ঠিক আছে? ওকে, এবার দেখো, রিং স্পট ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে কোনটির? রিং স্পট ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে কোনটির? এখন বলো, রিং স্পট ভাইরাস দিয়ে যে রোগটা হয় ওটা কোন উদ্ভিদের হয়? পেঁপের হয়, পেঁপের হয় না? তাহলে এটার যখন নতুন জাত উদ্ভাবন করবে তো পেঁপেরই তো জাত উদ্বোধন করবে, মানে উদ্ভাবন করবে, তাই না? তো পেঁপের যেহেতু এই রোগটা হয়, তো পেঁপেরই নতুন যে একটা জাত উদ্ভাবন করবে যেখানে রিং স্পট ভাইরাস প্রতিরোধী জাত হবে যেটা। তাহলে এটার সঠিক উত্তর হবে পেঁপে। ওকে, এরপরে আমি 10টা এমসিকিউ তোমাদের জন্য রাখছি যে তোমরা এগুলা করে দিবা। এগুলা কি আমি করে দেবো না তোমরা করবা বলো? আচ্ছা দেখো, আমি 2-1টা দেখাই দেই, তারপরেরগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে এর উত্তরগুলো বলে দেবা। জলজ উদ্ভিদের বড় বড় বায়োকুটিরিযুক্ত প্যারেনকাইমাকে কী বলে? পড়াইছি আমার ক্লাস, হয়তো বা তোমরা দেখছো কিনা জানি না, এটা হবে অ্যারেনকাইমা। ক্লাসে কিন্তু আমি পড়াইছি, আমার ক্লাস তোমরা দেখছো কিনা জানি না, চ্যানেলে দেওয়া আছে। শুরুর দিকে যখন আমি চ্যানেলটা গ্রো করি, চ্যানেলটা যখন আমি ক্রিয়েট করি, তখন থেকে যেই জীববিজ্ঞান ক্লাসগুলো ছাড়ছি তখন থেকে এই ক্লাসগুলো আমি নিছিলাম। তো শেষের দিক না, এরপর থেকে তোমাদের যখন নিশাদ ভাইয়া যুক্ত হলো চ্যানেলের মধ্যে আমার সাথে, তো তখন থেকে এই যে পদার্থবিজ্ঞান সবগুলো তোমাদের নিয়ে আর কি জল্পনা কল্পনা শুরু হয়েছে। আচ্ছা দেখো, জলজ উদ্ভিদের বড় বড় বায়োকুঠিযুক্ত প্যারেনকাইমাকে কী বলে? অ্যারেনকাইমা। ঠিক আছে, বাহু সঞ্চালনের কাজ করে কোনটা? বাইসেপস পেশি এবং ট্রাইসেপস পেশি, আমরা একটু আগেও পড়ছি, তাই না? তাহলে 1 আর 2 কোনটাতে আছে? এই যে কে নাম্বারে আছে, এটা হবে। অ্যাপিসিনিকা কোনটির বৈজ্ঞানিক নাম? শর্ট ভিডিওতে বলে দিছি, পড়াইছি।
অ্যাপিস ইন্ডিকা হচ্ছে মৌমাছির বৈজ্ঞানিক নাম, তাই না? তাহলে 3টা আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 10 পর্যন্ত আছে। তোমরা এগুলা করে এইগুলার উত্তর করে আমাকে কমেন্টে জানাবা। দেখো একটু দেখে নাও, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার আমি একটু উপরের দিকে তুলতেছি, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, উপরের দিকে তুলতেছি, তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে উত্তরগুলা বের করে আমাকে কমেন্টের মধ্যে বলে যাবা। ঠিক আছে, দেখা গিয়েছে সব এমসিকিউ। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রাখতেছি, আর বাড়াবো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সঠিকভাবে পরীক্ষা দাও। আর এই সিকিউ এর লাইভ নিয়ে কিন্তু আসতেছি সামনেই। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ।